পাঠিয়েছেন তার নাম সাদমান সাকিব। ওনার বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া নয়, সেটি ওনারই এক মামির সাথে ঘটেছিল। মূলত ওনার মামা, যার নাম শফিউল হাসান, উনি এই ঘটনাটি রেকর্ড করে পাঠিয়েছিলেন এই সাদমান সাকিব ভাইয়ের কাছে, যেটি উনি সরাসরি তার ওই রেকর্ড ফাইলটাই আমাদেরকে ইমেল করেছেন। পুরো রেকর্ড ফাইলটা আমি শুনেছি। আসলে যেই পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো দিয়েছেন, সব বিবরণগুলো দিতে আসলে নিষেধ করেছেন। আমি যেই বিবরণগুলো দেওয়ার প্রয়োজন মনে করছি, আমি আমার মতো করে সেটি উপস্থাপন করছি। প্রিয় লিসেনার্স, মূলত এই ঘটনাটি বেশি দিন আগের নয়, 2023 সালের সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে হয়েছিল। আর ঘটনাটি মূলত শুরু হয় শ্বাসকষ্ট দিয়ে। সেটা হচ্ছে যে এই মামি একদিন এশার নামাজ পড়ছিলেন। তো এশার নামাজ পড়তে পড়তে শেষদায় গিয়ে উনি আর উঠছিলেন না। এটা দেখে মামার কিন্তু একটু সন্দেহ লাগে। উনি যখন তাকে টাচ করেন তখন উনি পড়ে যান, মানে কাত হয়ে পড়ে যান। শ্বাসকষ্টের সমস্যাটা বেশ কয়েকদিন ধরেই মামাকে কিন্তু মামি বলছিলেন। আর যখন কাত হয়ে পড়ে গিয়েছেন তখন বোঝা যাচ্ছিল ওনার শ্বাসকষ্ট হচ্ছে। মামা তো বুঝতে পারেন যে ওই শ্বাসকষ্টের সমস্যাটাই মনে হয় সিজদায় গিয়ে আবার শুরু হয়েছে। তখন মামিকে উনি দ্রুত ওই অবস্থা থেকে তোলেন, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন, পরবর্তীতে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার পর খুব যে বেশি জটিল কিছু হয়েছে এমনটা আসলে ডাক্তাররা বলেন না। কিছু ট্রিটমেন্ট দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেন। একই ধরনের সমস্যা মাঝে মাঝেই হতে শুরু করে। তো ব্যাপারটা আসলে শ্বাসকষ্ট কিনা নাকি অন্য কোনো সমস্যার কারণে সেটা হচ্ছে, এই বিষয়ে ওনারা কিন্তু যথেষ্ট চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই এই বিষয়ের কোনো সুরাহা হচ্ছিল না। মানে কেন এটা হচ্ছে, এটা ওভাবে আসলে ওনারা বুঝতে পারছিলেন না। ব্যাপারটা খুবই তীব্র আকার ধারণ করে। সেটির বিবরণ আপনাদেরকে দিচ্ছি। একদিন কি হয় যে মামি হঠাৎ করে শ্বাসকষ্টর যেই সমস্যাটা, এটার কারণে ওরা প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন কিন্তু মামা পাশেই ছিলেন, আরো আত্মীয় স্বজন পাশে ছিলেন। হঠাৎ করে কি হয়, মামির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আর এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন বুঝতে হবে যে রোগী মারা গেছেন। সকলেই তো আসলে বুঝতে পারেন যে উনি আর পৃথিবীতে নেই, এমনটাই ধারণা করেছিলেন সবাই। অল্প কিছুক্ষণ পর সবাইকে চমকে দিয়ে মামি প্রচন্ড জোরে একটা শ্বাস নেন এবং সেই শ্বাসটা আবার ফেলেন। আমরা অনেক সময় লম্বা করে শ্বাস নেই না, বিশেষ করে অসুস্থ মানুষ মৃত্যুর পূর্বে একটা লম্বা শ্বাস নেয়, সেইভাবে একটা শ্বাস নেন উনি, অনেক জোরে শব্দ করে, আবার সেই শ্বাসটা ফেলেন। তো এইভাবে যখন ঘটনাটা ঘটলো সকলে কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন, আবার খুশিও হয়েছেন যে আলহামদুলিল্লাহ হয়তো বা শ্বাস আটকে ছিল, এখন ঠিক হয়ে গেছে। উনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে থাকেন, কথা বলতে থাকেন। এই ব্যাপারটা যে শুধু একবার হয়েছে তা কিন্তু না, বেশ কয়েকবার হয়েছে। তার মানে যখন ওনার হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, ওনাকে আসলে মৃত ভাবা শুরু করেন সকলে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা ঠিক হয়ে যায়। এটা খুবই একটা রহস্যময় ব্যাপার হয়ে দাঁড়ায়। ব্যাপারটা তো আসলে স্বাভাবিক না, ডাক্তাররা কিছুই ধরতে পারছেন না এমনটা। তো এটা তো একটা সুরাহা করার দরকার। এরপর পাবনার একজন কবিরাজের সাথে ওনারা যোগাযোগ করেন। সেই কবিরাজ যে তথ্য দেন তাতে তো ওনারা আটকে ওঠেন একদম রীতিমতো। সেটা হলো, সেই কবিরাজ বলেন যে মামির সাথে একটি জিন রয়েছে। মূলত এই তথ্যটা উনি জানতে পেরেছিলেন, মামির কিছু তথ্য নিয়েছিলেন যে তিনি তার সাথে থাকা জিন চালান করে দেখবেন যে কি অবস্থা। এমনকি বলেছিলেন, একটা সময় দিয়েছিলেন যে ওই দিন রাত 11:30টার দিকে রুমের লাইটটা বন্ধ করে রাখতে। ওই সময় ওনার যে জিনটা, সেই জিন সেখানে আসবেন, মামিকে দেখে যাবেন আসলে তার সমস্যাটা কি। মূলত এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কবিরাজ জানান যে আসলে মামির সাথে একটি জিন রয়েছে, সেই জিনটা বেশ বয়স্ক এবং শক্তিশালী এবং খুব ভয়ঙ্কর বটে।
কেন কিভাবে মামির সাথে সে এসেছে আর এরকম সমস্যা সৃষ্টি করছে, এই বিষয়টা আসলে ওভাবে কবিরাজ জানতে পারছিলেন না। তবে কবিরাজ উনি কিছু পানি পড়া তেল পড়া দিয়ে দেন, শরীরের কিছু কিছু জায়গায় তেলটা মাখতে হবে আর পানি পড়াটা খেতে হবে। আর যখন এই ধরনের সমস্যা সৃষ্টি হবে, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা, বা যখন মনে হবে যে ওনার উপর ওই জিনটা প্রভাব বিস্তার করছে, তখন মামির শরীরে পানিটা ছিটিয়ে দিতে হবে। শুধু এরকম না, আশেপাশেও ছিটিয়ে দিতে হবে। তো এই জিনিসটা কবিরাজ শিখিয়ে দেন। এরপর থেকেই মূলত মূল ঘটনাটার সূত্রপাত অন্যরা বুঝতে পারেন। এতক্ষণ তো আসলে এটা কি ডাক্তারি চিকিৎসা নাকি কবিরাজ চিকিৎসা, এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। মাঝে মাঝেই মামির কিন্তু এই সমস্যা যখন হতো, শুরুর দিকে তো আসলে ওনারা এটা বুঝতে পারেন নাই ওইভাবে, কিন্তু কবিরাজ যখন পানি পড়া দেন সেই অনুযায়ী কাজ চলছিল। একবার কি হয়, মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং উনি বিছানায় একদম শুয়ে পড়েন। তখন আর উনি নড়াচড়া করতে পারছেন না, তবে উনি ওনার হাতগুলো নাড়াচাড়া করতে পারতেন। উনি দেখছিলেন যে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার কাছে আসে। শুরুর দিকে, ওই যে যখন শুরুর দিকে শ্বাসকষ্ট হতো, তখন কিন্তু উনি ওই অবয়বটা দেখতে পেতেন না। যখন কবিরাজ কিছু পানি পড়া এগুলো দিলেন, এরপর থেকে উনি ওই অবয়বটাকে দেখতে শুরু করেন। উনি দেখলেন যে দরজা দিয়ে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার রুমে ঢুকছে এবং ওনার শরীরের উপরে চেপে বসছে এবং ওনাকে ক্রমাগত আঘাত করছে। উনি ওইভাবে নড়াচড়া করতে পারছেন না, কিন্তু উনি হাত দিয়ে ওই অবয়বটাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু ওই অবয়বটা একটা বাতাসকে যেমন আটকে রাখা যায় না হাত দিয়ে, মনে হচ্ছে ওনার হাতটা ওই অবয়বের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কোনোভাবেই তাকে আটকে রাখতে পারছেন না। ওই অবয়বটা মামিকে আঘাত ক্রমাগত করেই যাচ্ছে, মামি কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছেন না। আর ওই সময় মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যখন এরকমটা হলো, তখন ওই যে কবিরাজ বলে দিয়েছিল তখন পানি ছিটাতে হবে, তখন কি হয়, এই যে মামি তো ওই অবস্থাতে ছিলেন, উনি তো আর কিছু করতে পারছিলেন না। তবে মামা উনি তো বুঝতে পারছিলেন এবং পাশে থাকা আরো যে কয়েকজন ছিলেন ওনারা বুঝতে পারছিলেন যে ওই সমস্যাটা আবার ফেরত এসেছে। তখন কবিরাজের পরামর্শ অনুযায়ী ওনারা ওই যে ওই পানিটা মামির শরীরেও ছেটাতে থাকেন এবং আশেপাশেও ছেটাতে থাকেন। ভয়ঙ্কর একটা দৃশ্যের অবতারণা হয় সেখানে। মামা সহ অনেকেই দেখতে পান যে মামির পাশে ফাঁকা জায়গায় মনে হচ্ছে সেখান থেকে ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কোন একটা জায়গায় ফোসকা পড়ে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকমটা। এমনকি মামির শরীরেও কিন্তু এরকমটা হচ্ছিল। এই দৃশ্য দেখার পর সকলে বুঝতে পারেন এখানে কোন একটা অদৃশ্য সত্তা আসলেই রয়েছে, যার শরীরে পানি পড়ার পর সেখানে এরকম ফোসকা পড়েছে বা কোনো একটা মারাত্মক প্রভাব তো হয়েছে, বা সেখানে পুড়ে যাচ্ছে। তা নাহলে এরকম ধোঁয়া উঠবে কেন? এবং ধোঁয়াটা উঠছে কিন্তু শূন্য থেকে, মনে হচ্ছে কোন একটা জায়গা পুড়ে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকম একটা ভাব আর কি। একদম যে বিছানার উপর থেকে উঠছে বিষয়টা এরকমও না। তো এরপরই মামি আবার স্বাভাবিক হয়ে যান। উনি এরপর কথা বলতে থাকেন। এরপর উনি বলতে থাকেন যে আমি এরকম একটা অবয়ব দেখেছি, ওই অবয়বটা আমার শরীর এরকম হলো, মানে উপরে আসলো, আমি আটকানোর চেষ্টা করলাম, বাতাসের মতো হয়ে গেল, এরকম আর কি উনি বললেন আর কি। এবং উনি এটাও বললেন যে এই জিনিসটাকে আমি আটকাতে পারছিলাম না, কিন্তু তোমরা যে পানি ছিটিয়েছ ওর শরীরে ফোসকা পড়ে গেছে, জায়গায় জায়গায় পুড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এরপরও চলে গেছে। এরপর থেকে ওই অবয়বটা কিন্তু প্রায়শই আসতো। আর এরপর থেকেই মূলত মামি একটা অদ্ভুত শক্তি আল্লাহ তাআলার ইচ্ছায় ফেরত পান। সেটা হলো ওই অবয়বটা যখন আসতো, মামি ওইটার হাত ধরতে পারতেন। এবং যখন দ্বিতীয় দিন এসেছে, তখন দেখা গেল ওই অবয়বটা শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে, লাল দগদগে ঘা হয়ে আছে, এরকম একটা অবস্থা। আগের দিন কিন্তু এরকমটা ছিল না। তার মানে হচ্ছে ওইখানে যে পানি পড়েছে এর কারণে এরকমটা হয়েছে। এরপর মামি ওটার হাত ধরতে পারতেন। উপস্থিত সকলে বুঝতে পারতেন যে মামি শুয়ে শুয়ে নিজের হাতটাই নিজের গলার দিকে চেপে ধরছেন, কিন্তু আসলে তা না। ওই অদৃশ্য অবয়বটা মামির হাত চেপে ধরে মামির গলার দিকেই নিয়ে যাচ্ছে। আর তখনই কিন্তু ওই পানি যখন ছিটা দিত,
আর ওই অবয়বটা চলে যেত চিৎকার করতে করতে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতো না। তবে ওই অবয়বটার গায়ে পানি পড়লে সেখান থেকে যে পানির ধোঁয়া উঠতো, পানির ধোঁয়া বলতে শরীর পুড়ে গিয়ে যে ধোঁয়া উঠতো, এটা অনেকেই বুঝতে পারতেন। এরপর থেকেই মূলত আর একটা ঘটনা ঘটে। সেটা হলো, এরপরে যখন ওই অবয়বটা আসতো, মামি কি করেছেন, ওইটার হাত খপ করে ধরে ওই হাতে থাকা লম্বা লম্বা ধারালো নখ, সেটা ওই হাত ঘুরিয়ে ওই অবয়বটা শরীরেই আঘাত করা শুরু করেছেন। এবং একটা পর্যায়ে কি হলো, ওই অবয়বটার আঙ্গুলে থাকা লম্বা ধারালো নখ ওই অবয়বটার গলার মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। ওই অবয়বটা চিৎকার করতে করতে নাকি ওই দিন চলে যায়। এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটার পর মামি বললেন যে এই অভাবটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, ও আসছে আমার কাছে, কিন্তু ও আমার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। আমার উপর সে প্রচন্ড ক্ষিপ্ত, সে আমাকে হত্যা করার জন্য আসে, কিন্তু এখন আর পারে না। কিন্তু আগে অনেকবার সে সফল হয়েছে যখন আমি তাকে দেখি নেই। পরিবারের সদস্যরা আবার ওই কবিরাজের সাথে যোগাযোগ করেন, কবিরাজকে বলেন যে আপনার পানি পড়াতে তো মোটামুটি কিছু কাজ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা বারবার ফেরত আসছে কেন? তখন ওই কবিরাজ বলেন যে না, ও আসলে ফেরত আসছে না, দূর থেকে প্রভাব বিস্তার করছে। তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারেন যে এই কবিরাজের পানি পড়ায় কিছুটা কাজ হলেও আসলে কবিরাজ মূলত সমস্যাটা ধরতে পারছেন না। তা না হলে উনি কেন বলছেন যে ওটা দূর থেকে কাজ করছে, যেখানে ওই অভাবটা সশরীরে আসছে এবং তার শরীরের উপরে পানি ছিটালে সে চলে যাচ্ছে, এটা পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারছে, তাহলে দূর থেকে কিভাবে এটা কাজ হয়? তার মানে এই কবিরাজ দিয়েও ফাইনালি কোনো কাজ হবে না। মূলত ওনারা সিদ্ধান্ত নিলেন এবং চিন্তাও করলেন যে না, এটার সাথে যুদ্ধ আমাদেরকেই করতে হবে, আর মামিকেই করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মধ্যেই কল্যাণ রেখেছেন, তাছাড়া কোনো কবিরাজ হুজুর এনাদেরকে দিয়ে কাজ হবে না। ওনারা কিন্তু এর মধ্যে চেষ্টা করেছিলেন, বাট কাজ হচ্ছিল না। ওনারা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিলেন যে ওনারাই এটার মোকাবেলা করবেন। এরপর মামি উনি সকলকে বলে দেন যে এই জিনিসটাকে ডাকলেই চলে আসে, মনে হচ্ছে সবসময় এই জিনিসটা আমার আশেপাশেই থাকে। এরপরে আমি যদি শুয়ে থাকি, আমার চেহারা সুরত দেখে বা আমার ইশারা দেখে তোমরা যদি বুঝতে পারো যে আমি বসতে চাচ্ছি, তখন আমাকে বসিয়ে দেবে। মূলত এরকম একটা ব্যাপার উনি বলে রাখেন। এরপর উনি শুয়ে পড়েন এবং সকলে প্রস্তুত যে মামি কিন্তু তাকে আহ্বান করবেন, আর আসার পর পরই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। মামি শুয়ে তার মতো করে আহ্বান করেন চোখ বন্ধ করে। কিছুক্ষণের মধ্যেই মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে কিছু একটা এসেছে। তখন মামি উনি শুয়ে শুয়ে ওনার মতো করে হাত নাড়াচ্ছেন, মানে শূন্যে হাত নাড়াচ্ছেন, কিন্তু কি হচ্ছে এটা বুঝতে পারছেন না অনেকেই, মানে ওখানে যারা উপস্থিত ছিলেন। মামা তো সবসময় ছিলেন ওনার সাথে সার্বক্ষণিক সঙ্গী, সবসময় ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। মামা সহ উপস্থিত অনেকেই দেখতে পারেন যে মামি উঠে বসার চেষ্টা করছে, কিন্তু ওই সময়ে আসলে বসার আগেই বা এই ধরনের ঘটনা ওনাদের আসলে ওই হেল্প নেওয়ার আগেই আর একটা ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখেন। সেটা হলো যে মামি ওনার হাত দিয়ে, মনে হচ্ছে ওনার হাতে কোনো একটা চাকু রয়েছে, ধারালো কিছু রয়েছে, এইটা দিয়ে ক্রমাগত কারো উপর আঘাত করছে, ক্রমাগত আঘাত করছে, আঘাত করেই যাচ্ছে। একটা পর্যায়ে উনি শরীরের শক্তি ফেরত পান। কারণ হচ্ছে যখন মামির এই সমস্যাটা সৃষ্টি হতো, ওই অশরীরীটা হাজির হতো, তখন কিন্তু মামি কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন, শরীরের অনেক শক্তি উনি হারিয়ে ফেলতেন। এরপর মামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ওঠেন আর কি, ওনার শরীরের শক্তি ফেরত পান। তখন মামা বলেন কি হয়েছে? তখন বলে যে তোমরা আসলে দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, আমার সমস্ত শরীরে ওই ভয়ঙ্কর দানবটার রক্ত লেগে আছে, আর ওর শরীরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, ধোয়ার মতো হয়ে উড়ে গেছে, কিন্তু ওর মাথাটা ঘরের বাইরে পড়ে আছে। ভয়ঙ্কর সেই দৃশ্য। মূলত ওর শরীরের নখ দিয়েই ওর গলায় আমি ক্রমাগত আঘাত করতে করতে ওর মাথাটাই ওর ধর থেকে ছুটিয়ে ফেলেছি, ও মারা গেছে। এরপর পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ, এই অবয়বটার করুণ পরিণতি হয়েছে, এইবার অন্তত মেয়েটা বাঁচল। এরপর মামি
বললেন যে এই বিছানাতেও কিন্তু প্রচুর রক্ত রক্ত লেগে আছে, কারণ অন্যরা তো দেখতে পাচ্ছেন না, দেখার কথাও না। তখন মামা ওই বিছানার চাদর সহ অন্যান্য জিনিসগুলো, মামি যে ড্রেস পরেছিলেন সেই ড্রেসটা চেঞ্জ করতে বললেন, কারণ ওটাতেও নাকি রক্ত লেগেছিল। এরপর ওই ভয়ঙ্কর অবয়বটার মাথা যেখানে পড়েছিল ওই মাটিতেও নাকি অনেক রক্ত ছিল, এবং সেই রক্তগুলো নাকি কালো কালো রক্ত, ছোপ ছোপ রক্ত, এটা মামি বলেছিলেন। মামা চিন্তা করলেন যে এরকম রক্ত যদি বাইরের উঠোনে এরকম থাকে, তাহলে তো রাতের বেলা যদি অন্য জিনেরা এদিক দিয়ে যায়, যদি জিনেদের রক্ত দেখে, তাহলে অন্য ধরনের সমস্যা হতে পারে। এই জন্য একটা পার্টি বা এই টাইপের বা মাদক জাতীয় কিছু জিনিস দিয়ে ওই জায়গাটা ঢেকে রেখেছিলেন, কিন্তু ওই জায়গাটাতে আসলে অন্যরা তো দেখতে পাচ্ছিলেন না যে ওখানে কি হচ্ছে। সকলে চিন্তা করেছিলেন যে ঝামেলা মনে হয় শেষ, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, অবয়বটা বিদায় হয়েছে। এই ঘটনা ঘটার মাত্র কয়েকদিনের মাথায় মামি একদিন রান্না করছেন, রান্না করে হঠাৎ করে উনি তিনটা ভয়ঙ্কর অবয়ব দেখেন। একটা মহিলা অবয়ব বেশ ভয়ঙ্কর, আর একটা পুরুষ অবয়ব, একটা যুবক আর একটা কিশোর বয়সী, মানে বয়স বোঝা যায় ভয়ঙ্কর হলেও। এর মধ্যে ওই মহিলা অবয়বটি বলে উঠছে, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, আমি তোকে ছাড়বো না, আমিও তোকে মেরে ফেলবো। তখন ওই মামি বলে ওঠেন যে আমি তোর স্বামীকে হত্যা করছি মানে তোর স্বামী আমার উপর যে নির্যাতন চালিয়েছে, আমার কি অপরাধ ছিল? যা করছি ঠিকই করছি, আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে, এখন এখান থেকে ভাগ, না কিন্তু তোদেরকেও হত্যা করব। এরপর ওই তিনটা অবয়ব ওই সময়ের মতো চলে যায়, আর এই বিষয়টা মামাকেও এবং পরিবারের অন্য সদস্যদেরকে উনি অবহিত করেন। পরিবারের সদস্যরা শুনে চিন্তিত হয়ে যান যে যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি রয়েছে, সামনে আরো তিনটাকে মোকাবেলা করতে হবে। একটাকে তো মোকাবেলা করেছেন মামি, আল্লাহর ইচ্ছায় আরো তিনটাকে মোকাবেলা করতে হবে। তখন পরিবারের সদস্যরা তো আসলে কি করবেন, একই রকমের পদ্ধতি এখন অবলম্বন করবেন কিনা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন যে কি করা যায়, কি করা যায়। এর মধ্যে ঘটে সবচেয়ে রহস্যময় এক ঘটনা। মামি রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে এক সুদর্শন পুরুষকে উনি দেখতে পান। সেই সুদর্শন পুরুষ এসে মামিকে বলছে যে তুমি এভাবে ওই তিনটা জিনকে মোকাবেলা করতে পারবা না, আমি যেটা শিখিয়ে দেই তুমি সেটা করো। তখন নাকি ওই অবয়ব কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন, এবং গাছের পাতা, কি গাছ এটা আসলে আমাকে বলতে পারেন নাই সাদমান সাকিব ভাই, তো একটা গাছের পাতা দেখিয়েছেন যে এই গাছের পাতা সংগ্রহ করতে হবে এবং কি পদ্ধতিতে কাজ করতে হবে সেটা স্বপ্নের মধ্যেই মামিকে শিখিয়ে যান। এরপর মামির ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠে মামাকে সহ পরিবারের অন্য সদস্যদেরকে বলেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার কথা যখন বলেছেন তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো ইশারা রয়েছে, তা না হলে এরকম রহস্যময় স্বপ্ন উনি কেন দেখবেন। এরপর মামি বলেন যে আমি এখন বাড়ির বাইরে যাই, দেখি ওই গাছটার পাতা আমি সংগ্রহ করতে পারি কিনা, কারণ স্বপ্নের মধ্যে ওই পাতাটাকে খুব ভালো মতো চিনিয়ে দিয়েছিলেন। এরপর উনি বাইরে গিয়ে, ওনার সাথে লোক নিয়ে গিয়েছিলেন অবশ্য, সত্যি ওই পাতাটা উনি শনাক্ত করতে পেরেছিলেন। তিনটা পাতা উনি সাথে করে নিয়ে আসেন। এরপর মূলত শুরু হবে যুদ্ধ। মামি চেষ্টা করলেই অবয়বগুলোকে ডাকতে পারতেন, মানে উনি চোখ বন্ধ করে যদি ওদেরকে মনে মনে ডাকতেন তাহলে ওরা চলে আসতো। মামি চিন্তা করলেন যে এদেরকে এবার ডাকা যায়, আর দেরি করা যাবে না, ওরা কখন সুযোগ বুঝে আক্রমণ করবে তখন হয়তো আমার কাছে পাতা টাতা এগুলা থাকতে নাও পারে। এদিকে এই যুদ্ধের সহযোগী হওয়ার জন্য মামা তো আছেন, অন্যরাও দাঁড়িয়ে আছেন। মামি বিছানার উপর শুয়ে পড়েন, শোয়ার পর বলা থাকে যে এইবার কিন্তু আর ভুল করা যাবে না, যখন আমি উঠে বসতে চাইবো তোমরা আমাকে বসিয়ে দেবে। সকলে মোটামুটি প্রস্তুত। মামি চোখ বন্ধ করে ডাকতে থাকেন। আসলে মামি যেটা দেখছেন এটা তো আসলে মানে শুধু উনি দেখছেন, অন্য কেউ দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে মামির শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে আবার ওই জিনিসটা এসেছে। এরপর মামি অদৃশ্যভাবে উনি হাত নাড়াচ্ছেন, অনেক কিছু করছেন। অন্যরা বুঝতে পারছিলেন যে মামি তাদেরকে
প্রতিহত করার চেষ্টা করছেন। একটা পর্যায়ে দেখা যায় মামি হাত দিয়ে একটা পাতা বিছানার উপর চেপে ধরেছেন। তার মানে হচ্ছে যে ওই জিনিসটা যখন এসেছে মামি পাতা চেপে ধরেছেন। এর কিছুক্ষণ পর মামি আবার হাত সরিয়ে দেন, এরপর মামি স্বাভাবিক হয়ে যান। এরপর মামি বলেন, আলহামদুলিল্লাহ, ওই মহিলা অবয়বটাকে আমি হত্যা করেছি, ঠিক যেভাবে ওর স্বামীকে আমি মেরেছিলাম একই রকম ভাবে ওর নখ দিয়ে ওকে হত্যা করেছি। সকলে তো আলহামদুলিল্লাহ বলেন এবং বলেন যে তুমি পাতাটা দিয়ে কি করলা? তখন বলেন যে ওর যে একটা বড় যুবক ছেলে ছিল, ওইটা আসছিল ওর মায়ের মৃত্যুর পর আমাকে আক্রমণ করার জন্য। তখন ওই পাতাটা যখনই ওর মাথার ওইখানে ধরেছি, আমাকে স্বপ্নের মধ্যে অভাবটা শিখিয়ে দিয়েছিল যে পাতাটা কপালের উপরে ধরতে হবে বা শরীরের কোনো একটা জায়গায় চেপে ধরতে হবে, সাথে সাথে সে দুর্বল হয়ে যাবে। এই ছেলেটা যখন মায়ের মৃত্যু দেখে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আমি ওর কপাল বরাবর ওই পাতাটা চেপে ধরি, আর তখনই সে চিৎকার করে চলে যায়। আর অন্য যে অবয়বটা ছিল কিশোর বয়সী, ওইটা ওই অবস্থা দেখেই ওখান থেকে পালিয়ে যায়। এই যে ব্যাপারটা হলো, তখন সকলে চিন্তা করলেন যে যেহেতু আরো দুইটা আছে, নিশ্চয়ই মায়ের হত্যার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। যেহেতু বাবার হত্যার প্রতিশোধ নিতে এসে মায়ের মৃত্যু দেখেছে, তাহলে তো মায়ের হত্যার প্রতিশোধ নিতেই আসবে। এদিকে ঘটে আর একটা ঘটনা। মামি উনি শুয়ে আছেন, হঠাৎ করে উনি অবচেতন হয়ে যান। এটা ঠিক স্বপ্ন না। এরপর উনি একটা দৃশ্য দেখেন। সেটা হলো, উনি এমন একটা জায়গায় আছেন, সেই জায়গাতে ভাঙাচোরা ঘরবাড়ি আছে, গাছপালা আছে, কিন্তু গাছগুলোতে কোনো পাতা নাই। এবং কোনো গাছ যদি আগুনে পুড়ে যায়, যেরকম কালো হয়ে থাকে, কয়লার মতো হয়ে থাকে, মনে হচ্ছে এরকম অসংখ্য গাছ সেখানে আছে, সবকিছু কালো কালো। ওইখানে ওই যে মহিলাটাকে হত্যা করা হয়েছিল, সেই মহিলাটা আছে, আর তার দুই ছেলেও আছে। আর সেখানে ওই রকম অবয়ব আরো অনেক আছে। ওই যে দুই ছেলে, এই দুই ছেলে চিৎকার করে বলছে যে এই মহিলা আমার মা বাবাকে হত্যা করছে, আমরা দুই ভাই একে ছাড়বো না। তখন এই দুই ভাই এই মামির দিকে তেড়ে আসছে। তখন অন্য যে অবয়বগুলো ছিল, তারা এই দুইজনকে থামাচ্ছে, বসে যা হওয়ার হয়েছে, তোমরা ওদের সাথে পারবা না, এসব আশা ছেড়ে দাও, ওদের সাথে লড়তে যেও না। ওই দুই ভাই বলছে, না আমরা যাবই, আমার মা বাবাকে হত্যা করেছে, ওকে মারবই, এরকম কথা বলছে আর কি। এবং ওখানকার যে মুরব্বী অবয়বগুলো আছে, তারা এই দুই ভাইকে প্রতিহত করছে, মানে ঠেকাচ্ছে আর কি। আর তখন মামি বলছে যে আমি কি তোদের কাছে আসছিলাম নাকি তোরা আমার কাছে আসছিলি? আমাকে আক্রমণ করার জন্য তোরা আসছিস নাকি আমি তোদেরকে আক্রমণ করার জন্য গেছিলাম? আবার যদি আমার কাছে আসিস, তাহলে তোরাও বেঁচে ফিরতে পারবি না, এরকমটা বলে দেন। এরপর হঠাৎ করে ওনার চেতনা ফেরত আসে। তখন উনি বুঝতে পারেন উনি সম্পূর্ণ একটা অন্য জগতে গিয়েছিলেন। এটা আসলে নিছক স্বপ্ন ছিল না। মূলত তাকে কোনোভাবে ঘুমের মধ্যে হোক বা যেভাবেই হোক, তাকে তাদের জগতে নিয়ে গিয়ে এই দৃশ্যটা দেখানো হয়েছিল। তো এটা দেখার পর এটা উনি পরিবারের সাথে শেয়ার করেন যে উনি এটা দেখেছেন। তো পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে আসলেই ওনারা যা ভেবেছিলেন তাই, আবার ওনাকে আক্রমণের শিকার হতে হবে। সত্যি একই রকম ভাবে নাকি এরাও আক্রমণ করে মামিকে। আগের মতোই আল্লাহর ইচ্ছায় প্রতিহত করেন এবং বরাবরের মতোই মামা সব সময় তার পাশে ছিলেন। যদিও বা উনি কিছুই দেখতে পেতেন না, কিন্তু বুঝতে পারতেন যে মামি কিভাবে হাত নাড়াচ্ছে। নাড়ানো দেখে উনি বুঝতে পারতেন যে মামি আসলে এটা কি করছে, তাকে হত্যা করছে বা প্রতিহত করছে, এটা উনি বুঝতে পারতেন। শুধু উনি না, ওখানে উপস্থিত অনেকেই বুঝতে পারতেন, বিশেষ করে পরিবারের সদস্যরা যারা ওখানে থাকতেন আর কি, তারা বুঝতে পারতেন। তো ওই যেই ছেলেটা, মানে দুই ছেলে, তো এরাও আসছিল একই রকম ভাবে। ওরা যখন তার উপরে এসে আক্রমণ করে, তখন মামি ওই যে পাতাটা, ওই পাতাটা তাকে চেপে ধরেছিলেন, আর সাথে সাথে ওদের শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, আর এরাও খুব দুর্বল হয়ে পড়ে। তখন মামি ওদের যে নখ, ধারালো নখ, এগুলো দিয়ে তাদেরকে আক্রমণ করে। এভাবেই নাকি ওই দুইটা অবয়বকেও মামি হত্যা করেছিলেন। তাহলে দেখা গেল যে একই পরিবারের 4 জন সদস্যকে এভাবেই মারা যেতে হলো। সকলে ধারণা করেছিলেন এবার অন্তত শেষ হয়েছে, আর কোনো ঝামেলা নাই।
মামিও এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক হয়ে গেছেন। এগুলো কিন্তু খুব বেশি দিন গ্যাপে গ্যাপে হচ্ছে না, কিন্তু রেগুলার হচ্ছে। আর মামি যখন চাইতেন তখনই ওই অবয়বগুলোর সাথে উনি মোকাবেলা করতে পারতেন, বা ওই অবয়বগুলো চলে আসতো বা আসতে বাধ্য হতো কোনো একটা বিষয়ে। একটা ব্যাপার তো ছিলই নিশ্চয়ই, কোনো একটা কানেক্টিভিটি তো তৈরি হয়েই ছিল। তা না হলে মামি ইচ্ছা করলেই কেন ওগুলো চলে আসতে বাধ্য হতো? এর কয়েকদিন পর মামি স্বপ্নে দেখেন যে 3টা অবয়ব। একটা অবয়ব নারী অবয়ব, তার বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না। আরো 2টা অবয়ব, সেই অবয়ব বলছে, বিশেষ করে নারী অবয়বটা বলছে যে তুই আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামীকে হত্যা করেছিস, বল আমাদের এখন কি করা উচিত, আমি তো একা হয়ে গেছি। তখন মামি বলছেন যে তোরা যদি আবার আমার উপর এসে আক্রমণ করিস তাহলে অন্যদের যে পরিণতি হয়েছে তোদের সাথেও সেটাই হবে। তখন ওই অবয়ব বলছে যে না, তোর সাথে আসলে মারামারি করার ইচ্ছা আমার নাই, আমরা সমাধান চাই, সমাধান যেভাবে হবে আমরা সেই পথেই আগাবো। তুই কি সমাধান চাস? না হলে কিন্তু এভাবেই চলতে থাকবে, আমরাও মরবো, মরতেই থাকবো, কিন্তু মেরে তুই শেষ করতে পারবি না। তখন মামি নাকি বলেছিলেন হ্যাঁ আমিও সমাধান চাই। তো এতটুকুই হয়েছিল, স্বপ্নে এটা দেখেছিলেন। সকালবেলা যখন এই বিষয়টা বলেন তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওদেরকে আবার ডাকবা, ওদেরকে ডেকে সমাধান যে কি হতে পারে এটা তো বুঝাই গেছে যে ওরা অনেক কিছু চাইবে, তুমি সবশেষ একটা ছাগলে গিয়ে রাজি হবা। তো মামি বলছেন ঠিক আছে। তো মামি বিছানার উপর শুয়ে পড়েন এবং মনে মনে তাদেরকে আহ্বান করতে থাকেন। এরপর হঠাৎ করে মামির আবার শ্বাসকষ্টের মতো শুরু হয়ে যায়। সকলে বুঝতে পারেন যে আবার নিশ্চয়ই ওই বিষয়টা চলে এসেছে। তো এবারও কিন্তু ওরা ওই পায়জানি এগুলো চিটার নাই, যেহেতু একটা নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে। বেশ কিছুক্ষণ পর মামি আবার স্বাভাবিক হয়ে যান। তখন মামি বলেন যে আমি ওদের সাথে কথা বলেছি, ওরা প্রথমে বলেছে যে হয় তোর 2 সন্তানকে দিবি, না হলে তোর স্বামীকে দিবি, বলি দিতে হবে, এটা বলেছেন। তখন বলছেন অসম্ভব, এটা আমি দিতেই পারবো না। এরপর একটা মহিষ চেয়েছে, সে যে মহিষ দিতে পারবো না। শেষ পর্যন্ত একটা ছাগল পর্যন্ত এসেছে, বসে একদম কালো রঙের হতে হবে এবং ছাগলের বয়স 3 বছরের উপরে হওয়া যাবে না, আবার 2 বছরের কম হওয়া যাবে না। পরিবারের সদস্য বলে আচ্ছা ঠিক আছে, এটা তো দেয়াই যাবে। কোথায় দিতে হবে? বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের ঠিক রাত 11:59 ওই ছাগলটাকে জবাই করতে হবে এবং ওই রক্তটা যেন পুকুরে পড়ে যায়। ঠিক আছে, এরকমটাই সিদ্ধান্ত হয়েছে, তাদের তরফ থেকে সেটা জানানো হয়েছে। তখন মামা চলে যান বাজারে, কিন্তু সমস্যা হলো এই বয়সের মধ্যে কালো কুচকুচে রঙের ছাগল তো উনি হাটে আর মিলাইতে পারেন না, কোনোভাবেই পারেন না। এরপর ব্যর্থ হয়ে উনি ফেরত আসেন এবং মামিকে বলেন তুমি আবার ওদেরকে ডাকো, বলো যে তাদের চাহিদা অনুযায়ী ছাগল পাওয়া যায় নাই। মামি আবার তার মতো করে ডাকতে থাকেন। চলেও আসে ওই 3টা অবয়ব, ওই নারী অবয়ব এবং তার সাথে আরো 2টা অবয়ব ছিল। তখন তাদেরকে বলেন যে তোমাদের তো চাহিদা মতো এটা পারি নাই। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, ছাগল দিতে হবে, একটা খাসি দিতে হবে, খাসির বয়স 2 বছরের উপরে হওয়া যাবে না এবং সেটা যে কোনো রঙের হলেই হবে, আর জবাইয়ের প্রক্রিয়াটা আগের মতোই থাকবে। তারা রাজি হয়ে যান আর বাজারে গিয়ে এবার অনায়াসেই এরকম একটা খাসি তারা জোগাড় করে ফেলতে সক্ষম হন। মামা এটা পেয়েও যান, ওটা কিনে নিয়ে আসেন। যেদিন কিনে নিয়ে এসেছেন ওই দিন রাতের বেলা, রাত 11:59 মামি সহ, ওদের শর্ত ছিল মামিকেও সাথে থাকতে হবে, মামি সহ ওই পুকুরের পাড়ে যান। জবাই করার সকল আয়োজন সম্পন্ন করা হয়, পরিবারের বেশ কিছু সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন, মানে একদম কাছের যে সদস্যরা পরিবারের তারা ছিলেন শুধু। তখন মামি বলছিলেন অন্যদেরকে যে তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, ওই 3টা অবয়ব দূরে দাঁড়িয়ে আছে, আর এই পুকুরের পানির ভেতর থেকে অসংখ্য একই রকমের ভয়ঙ্কর চেহারার অবয়বগুলো মাথা ভাসিয়ে রেখেছে, অগণিত, গুণে শেষ করা যাবে না এত। একজনের মাথার সাথে আরেকজনের মাথা লেগে গেছে, এত বেশি অবয়ব রয়েছে এখানে। এরপর ওই ঠিক সময় মতো 11:59 ওই খাসিটাকে জবাই করা হয় এবং ওই রক্তটা আস্তে আস্তে পড়তে পড়তে যখন ওই পুকুরে পড়া শুরু করে তখন আস্তে আস্তে ওই মাথাগুলো নাকি পানির ভেতরে ডুবে যেতে শুরু করে এবং ওই অবয়ব একটা সময় চলে যায়। এরপর ওই খাসিটাকে আর পুকুরে ভাসিয়ে দেওয়া হয় নাই,
ওই খাসিটা, কাটা খাসিটাকে আবার বাড়িতে নিয়ে আসা হয় আর কি। এরপর থেকে আলহামদুলিল্লাহ মামি পুরোপুরি সুস্থ। প্রিয় লিসেনার্স, আমি যেই ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনার মধ্যে বেশ কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে। আপনারা কি খেয়াল করেছেন? প্রথমত, মামিকে কিভাবে ওই প্রথম জিনটা আক্রমণ করলো এটা কিন্তু আসলে নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয়ত, যখন প্রথম জিনটা মারা যাবার পর পরবর্তী গ্রুপটা আক্রমণ করলো, তখন স্বপ্নের মধ্যে যে অবয়বটা এসে চিকিৎসা পদ্ধতিটা বাতলে দিয়েছিলেন, তিনি আসলে কে ছিলেন এই বিষয়ে আর জানা যায়নি। আর শেষ দিকে এসে পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে এই যেই কম বয়সে একজন নারী সদস্য জিন এসেছিলেন, তিনি মূলত ছিলেন হচ্ছে ওই যে পূর্বের যেই দুইজন মারা গেলেন, বিশেষ করে একজন বয়স্ক পুরুষ জিন আর একটা বয়স্ক মহিলা জিন। তার প্রথম যে ছেলে, তার ছেলের বউ এবং সেই বউয়ের আত্মীয় স্বজনরা আসছিল আর কি। তো তারা এসে সমাধান চেয়েছিলেন, তারা এসে লড়তে চান নাই। আবার তারা লড়তেও চেয়েছিলেন যে আমরা মারা যাব, আর এক গ্রুপ আসবে, আর এক গ্রুপ আসবে, এবার চলতেই থাকবে। তো এই কারণে বিষয়টা সমাধানের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এই পেশায় একজন বোটম্যান মানে মাঝি ছিলেন। ওই সময়ে কুষ্টিয়ার এই জগতী যে স্টেশন, ওই স্টেশনটা দিন রাত সবসময় বেশ জমজমাট থাকতো। কারণ ওখানে যে ট্রেনগুলো আসতো সেখান থেকে অনেক ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিয়ে মানুষ ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতেন। ওখানে যে গড়াই নদীটা রয়েছে, এই গড়াই নদীর ওখানে এই অর্পিতাপুর বান্ধবীর নানা, উনি মূলত নৌকা চালাতেন আর ওনার নাম ছিল রমিজ। তবে স্থানীয়ভাবে লোকজন তাকে খোরা রমিজ বা রমিজ খোরা নামে চিনতেন। কিন্তু কেন তার এই নামটি হলো, চলুন সেই রহস্যে চলে যাই। ওই সময় ওনার বয়স ছিল 18 থেকে 20-এর মধ্যে। তখন উনি বিয়ে শাদী করেন নাই, সুঠাম দেহি একজন কিশোর ছিলেন উনি। উনি কিন্তু নৌকা মূলত রাতের বেলাতেই চালাতেন। কারণ হচ্ছে রাতের বেলা যে ট্রেনগুলো আসতো, শুধু যে এই জগতী পর্যন্ত আসতো বিষয়টা এরকম না, পোড়াদহ স্টেশনেও কিন্তু যেই ট্রেনগুলো আসতো সেখানে অনেক মালামাল নামতো। সেখান থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে ওই গড়াই নদীর কাছে চলে আসতো। তখন তো গড়াই নদীর উপরে এরকম ব্রিজ ছিল না, বিশেষ করে যেই লোহার ব্রিজটা আমরা দেখি, রেলওয়ে ব্রিজ, এটা তো ছিল, কিন্তু পাশে যে আর একটা সেতু রয়েছে এটা তো বেশি দিন হয়নি হয়েছে। তো ওই সময় কিন্তু নৌকাই ছিল এটা পার হওয়ার অন্যতম মাধ্যম। ওইখানে এই যে রমিজ নানা, উনি নৌকা চালাতেন। তো এক রাত্রে উনি বেশ কয়েকটা ট্রিপ মেরেছেন। ট্রিপ মারা বলতে লোকজন এসেছে, পার করে দিয়েছেন। এরপর রাত আনুমানিক 3:30, 4টা এরকম আর কি। তখন উনি দেখেন যে কোনো লোকজন নাই, চিন্তা করছেন চলেই যাবেন বাড়িতে। হঠাৎ করে দূর থেকে 2জন লোক আসছে, চাঁদের আলো ছিল, আর ওনার নৌকায় ছোট্ট একটা হারিকেন ধরানো ছিল আর কি, আবসা আলো আর কি, যাতে দূর থেকে বোঝা যায় যে ওইখানে একটা নৌকা আছে। দূর থেকে আলোর একটা চিহ্ন যেন বোঝা যায়, এই জন্যই মূলত এই নৌকাটা যেখানে রাখা হয় ওইটার সাথে একটা হারিকেনও রাখা হয় আর কি। তো দূর থেকে 2জন বলছে যে রমিজ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা আসছি, আমাদের নিয়ে যা। কণ্ঠস্বর শুনে যদিও বা এই রমিজ নানা তাদেরকে চিনতে পারলেন না, আর চিনতে পারবেনই বা কিভাবে, কারণ অনেক লোকই তো আসা যাওয়া করে। সবাই ওনাকে চিনলে উনি সবাইকে আসলে ওইভাবে চিনতে পারেন না। তো 2জন লোক আসে, তাদের মুখটা আসলে খুব ভালোভাবে যে বুঝতে পারছিলেন বিষয়টা এরকম না, কারণ ওনার হারিকেনের কিন্তু এত আলো ছিল না, বেশ দূরত্বেই ওই 2জন লোক দাঁড়িয়েছিল। তো 2জন লোক বললো যে আমাদেরকে নিয়ে যাও পারে। উনি বললেন যে ঠিক আছে, উঠে পড়েন। তো ওই 2জন লোক উঠে পড়লো, আর রমিজ নানাও উনি নৌকাটা ঘুরিয়ে অন্য পাশে নিয়ে যাওয়ার জন্য নৌকা বাইতে থাকলেন। রমিজ নানা একটা বিষয় খেয়াল করলেন যে এই 2জন লোক ওঠার পর নৌকাটা বেশ ভারী হয়ে গেল। উনি তো নৌকা টেনে অভ্যস্ত, কয়জন লোক উঠলে নৌকা কেমন ভারী হবে এটা কিন্তু উনি খুব ভালোই বুঝতে পারেন।
কিন্তু মনে হলো যে 10-12 জন লোক উঠলে যেভাবে নৌকা ভারী হয় ওই রকম ভারী হয়ে গেছে এই 2 জন লোক ওঠার পরে। আর এই 2 জন লোক উঠে এই রমিজ নানার দিকে পিঠ দিয়ে বসে আছে। রমিজ নানা আসলে এই বিষয় নিয়ে খুব একটা খেয়াল করছে না, উনি ওনার মতো নৌকা বেয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর রমিজ নানা একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো এই 2 জন লোক নিজেদের মধ্যে খুব দ্রুত কথা বলছে। যেমনটা আমরা আমাদের কোনো অডিও ক্লিপ যদি স্পিড বাড়িয়ে দেই তখন কেমন দ্রুত হয়, ওই রকম দ্রুত। আর রমিজ নানা এই কথা শোনার পর ওনার কাছে মনে হচ্ছিল এই 2 জন লোক ঝগড়া করছে, মানে এত দ্রুত কথা বলছে মনে হচ্ছে ঝগড়া করছে। তখন রমিজ নানা পিছন থেকে বলছেন যে, ওই মিয়ারা, তোমরা কি নৌকায় ঝগড়া করবা নাকি একটু থামবা, আমাকে একটু নৌকাটা চালাইতে দাও। তো এই কথা বলার পর রমিজ নানা উনি দেখেন যে এই 2টা লোক রমিজ নানার দিকে ঘুরে তাকিয়েছে। আর তখনই মূলত রমিজ নানা তাদের চেহারাগুলো খুব ভালো করে দেখতে পারেন। রমিজ নানা খেয়াল করলেন এই 2 জনের চেহারা প্রায় একই রকম, যমজ ভাই হলে যেরকম চেহারা হয় ওই রকম। আর এদের মুখমণ্ডল, বিশেষ করে চোয়ালটা বেশ চ্যাপ্টা। এইটা দেখে রমিজ নানা ভয় পান। এছাড়া তাদের দৈহিক গড়ন বা অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক মানুষের মতোই ছিল, তাদের খুব লম্বা বিষয়টা এরকম না, আবার খাটো বিষয়টা এরকমও না। এইটা যখন উনি দেখেছেন বেশ ভয় পেয়েছেন যে এইরকম চেহারা তো মানুষ হয় না। আর ঠিক তখনই ওই 2 জনের মধ্যে থেকে একজন বলে উঠেছে, রমিজ, তোর নৌকায় যেটা আছে এটা আমাদের দিয়ে দে। রমিজ নানা বলতেছেন যে, আমার নৌকায় কি আছে? তোমরা কে হে বাবু? আমার নৌকায় কি আছে এটা আমি তোমাদেরকে কেন দিব? তখন ওই 2 জন বলতেছে যে, যদি দিয়ে দিস তোর ভালো হবে, আর যদি না দিস তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হবে। এইবার রমিজ নানা যান রেগে। চেহারা দেখে কিছুটা ভয় পেয়েছিলেন এটা সত্য, কিন্তু ওনার রাগ হয়ে যায় এই কারণে যে 2 জন এসে তাকে হুমকি দিচ্ছে, আবার বলছে যে নৌকায় যা এই একটা জিনিস এসে দিয়ে দে। রমিজ নানা কিন্তু বুঝতে পারছেন না নৌকায় আছেটা কি আর উনি দিবেন বাকি, আর যদি কিছু থেকেও থাকে ওই 2 জনকে কেন দিবেন। রমিজ নানা হাতে যে বৈঠাটা ছিল ওই বৈঠা দিয়ে তাদেরকে মারতে উদ্যত হন, যে তোদেরকে এক্ষুনি পিটিয়ে শুয়ায় ফেলবো, এরকম বলতেছে। এর মধ্যে কি হয়, একটা অবয়ব সে তার হাতটা লম্বা করে রমিজ নানার গলা চেপে ধরে। আর ওই সময়ে ওই নৌকাটাও তীরে এসে ভেড়ে, মানে অন্য পাশের যে তীর ওই পাশে এসে ভেড়ে। এরপর রমিজ নানার গলা ধরে টানতে টানতে ওই অবয়ব দুটি পার্শ্ববর্তী একটা মাদার গাছ, আপনারা জানেন মাদার গাছ এটাই কিন্তু তুলা হয়, আর মাদার গাছের যেই বাইরের গঠন এগুলো কিন্তু খুব কাঁটাযুক্ত হয়। একটা অবয়ব কি করেছে, এক হাত দিয়ে রমিজ নানাকে উঁচু করে ওই কাঁটাযুক্ত ওই বাকলের সাথে ঠেসে ধরেছে, আর আরেকটা অবয়ব কি করেছে, রমিজ নানাকে মারছে স্যান্ডেলের মতো কিছু একটা, এটা মূলত খড়ম, কাঠের খড়ম, আপনারা অনেকে দেখেছেন। এই খড়ম জাতীয় কিছু দিয়ে রমিজ নানাকে বেধড়ক মারছে, বিশেষ করে তার পায়ে আঘাত করছে আর মাঝে মাঝে বডিতে আঘাত করছে। রমিজ নানা তো চিৎকার করছে, গলা চেপে ধরার কারণে ওনাদের শ্বাস বন্ধ হয়ে গেছিল, বিষয়টা এরকম না, উনি শ্বাস নিতে পারছিলেন কিন্তু খুব মারপিট করছিল ওনাকে, আর বারবার বলছিল তোর নৌকায় যেটা আছে ওটা আমাদের দিয়ে দে। রমিজ নানা বলছে আমার নৌকায় কি আছে, আমার নৌকায় তো কিছু নেই তোমাদের দেওয়ার মতো, দেবো না তোমাদেরকে, যাও, কি করবা। তখন আরো মার। এর মধ্যে কি হয়, আজানের শব্দ ভেসে আসে। তখন ওই অবয়বগুলোর মধ্যে একটা অবয়ব আর একটা অবয়বকে বলছে, ওর গলা ছেড়ে দে, চল আজকের মতো চলে যাই, ওর সাথে হিসাব নিকাশ আরো বাকি আছে। তখন যেই অবয়বটা উঁচু করে ধরে রেখেছিল হাত দিয়ে, ওই অবয়বটা রমিজ নানার গলা ছেড়ে দেন, আর তখন রমিজ নানা ঠাস করে নিচে পড়ে যায়। তখন রমিজ নানার মনে হলো প্রায় 10 হাত উপর থেকে উনি নিচে পড়ে গেছে। এমনিতেই বেধড়ক পিটিয়েছে তাকে, তার উপর আবার এত উপর থেকে উনি পড়ে গেছে, কোমরেও ব্যথা পেয়েছেন, পায়েও ব্যথা পেয়েছেন। ওই অবয়ব দুটো যাওয়ার সময় আবারও বলে যায়, তোর সাথে কিন্তু আবারও দেখা হবে, বারবার দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তুই তোর নৌকায় থাকা ওই জিনিসটা আমাদেরকে না দিবি। ওই অবয়ব দুটো কোথায় যেন হাঁটতে হাঁটতে চলে যায়।
তো রমিজ নানার অবস্থা তো খুব খারাপ, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। কিছু লোকজন সকাল হলে ওই দিক দিয়ে যাওয়ার সময় রমিজ নানাকে দেখতে পান, তারা রমিজ নানাকে বাড়িতে নিয়েও আসেন। তো রমিজ নানা আসার পর ওনার মাকে এই বিষয়টা খুলে বলেন। তখন ওনার মা বলেন যে তুই কি নেশাপানি করা শুরু করলি নাকি, এটা তো কোনো বিষয় না, নিশ্চয়ই কারোর সাথে মারামারি করছিস, এরকম একটা গল্প আমাকে শোনাচ্ছিস। ও কিছু না। ওনার মা আসলে প্রথম দিকে বিশ্বাসই করতেছেন এই বিষয়টা। এভাবে কেটে যায় একটা দিন। পরের দিন রমিজ নানা স্বাভাবিকভাবেই নৌকা চালিয়েছেন, ভোরের দিকে বাড়িতে চলে আসছেন। ওই রাত্রে কিন্তু আর কিছু হয় নাই। যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে দেখেন ওই যে ওই দুইটা অবয়ব স্বপ্নে তারা এসেছে। আসার পর রমিজ নানাকে বলছে, রমিজ তোর নৌকায় যেটা আছে সেটা আমাদেরকে দিয়ে দে। রমিজ নানা বলছেন যে আমার নৌকায় কি আছে, কিছুই তো নাই। ওরা বলছে আছে, দিয়ে দে। তখন রমিজ নানা বলছেন যে না, আমার নৌকায় কিছু নাই। এই কথা বলার পর ওই অবয়ব দুটো আবারও রমিজ নানাকে বেধড়ক পেটানো শুরু করেছে। স্যান্ডেলের মতো একটা জিনিস, রমিজ নানা যতটুকু বুঝেছেন এটা খড়ম, কাঠের খড়ম, ওটা দিয়ে আবারও পেটানো শুরু করেছে। রমিজ নানা খুব ব্যথা পাচ্ছিলেন। স্বপ্নে তাকে আঘাত করা হচ্ছিল, রমিজ নানা ব্যথাও পাচ্ছেন। এরই মধ্যে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি ফিল করেন ওনার সমস্ত শরীরে মনে হয় আঘাত করা হয়েছে। ততক্ষণে সকাল হয়ে গেছে। উনি দেখেন ওনার শরীর বিভিন্ন জায়গায় লাল হয়ে আছে। উনি ওনার মাকে ডাক দেন, এই বিষয়টা বলেন। ওনার মা চিন্তিত হয়ে পড়েন। ছেলেকে সান্ত্বনা দিলেও উনি একজন কবিরাজের কাছে ছেলেকে নিয়ে যান। তো কবিরাজ সবকিছু শোনার পর উনি আসলে ধরতেই পারেন নাই আসলে সমস্যাটা কি। ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু আসলে কোনো সমস্যাই ধরতে পারেন নাই কবিরাজ। উনি বলছেন না, কোনো জিনের সমস্যা না, হয়তো বা দুঃস্বপ্ন দেখছে, এটা সেটা বিভিন্ন বিষয় বলে এড়িয়ে গেছেন, বা উনি বুঝতে পারেনি নাই একদমই। উনি ওনার মতো করে হয়তো বা চেষ্টা করেছিলেন, কিন্তু বুঝতে পারেন নাই। রমিজ নানা বাড়িতে ফেরত আসেন, সমস্ত শরীরে ব্যথা। ওই রাত্রে উনি আর যেতে পারেন নাই নৌকা বাইতে গড়াই নদীতে। এরপর ওই রাত্রে স্বপ্নের মধ্যে আবারও ওই অবয়ব দুটি আসে। এই অবয়ব দুটি এসে এবারও রমিজ নানাকে এই একই কথা বলে, রমিজ দিয়ে দে তোর নৌকায় যেটা আছে। তো রমিজ নানা বলে নাই, আমার নৌকায় কিছু নাই, কি দেব। তখনই তার উপর নির্যাতন শুরু হয়ে যায়। গত রাত্রের মতো এবারও ওনার ঘুম ভেঙে যায়। যেহেতু ওই রাত্রে উনি আর নৌকা বাইতে যান নাই, ঘরে ছিলেন, বেশ অনেক রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন ওনার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। ওই রাত্রেই উনি ওনার নৌকার কাছে চলে যান যে কি আছে নৌকায়, দেখি খুঁজে দেখি। চিন্তা করছেন হয়তো কেউ তাবিজ টাবিজ রেখে দিছে কিনা, বা জাদুর কোনো উপকরণ রেখে দিছে কিনা, এই চিন্তা করে উনি নৌকার কাছে গিয়েছেন। নৌকা তন্ন তন্ন করে খুঁজেও কোনো আলামত উনি খুঁজে পান নাই। উনি বুঝতে পারছেন আসলে ব্যাপারটা কি হচ্ছে, কোনোভাবেই বুঝতে পারছেন না। পরের রাতের বেলা উনি ঘুমিয়েছেন। ঘুমানোর পর উনি দেখতে পাচ্ছেন যে ওই অবয়ব দুটি এসেছে আবারও। আসার পর বলছে, রমিজ দিয়ে দে, যা আছে দে, তুই কিন্তু বাঁচবি না, মেরে ফেলবো তোকে। এই বলে আবার তার উপর নির্যাতন শুরু হয়। তবে এবার মনে হলো হঠাৎ করে ওরা ভয় পেল, ভয় পেয়ে বাইরে চলে গেল। এরপর একজন আলখেল্লা পরা খুব সুন্দর চেহারার লোক ঢুকলো ভিতরে, এবং সাথে 4-5 বছর বয়সী একটা বাচ্চা। ওই অবয়বটি রমিজকে বলে, রমিজ তোমার আর কোনো ভয় নাই, আসলে আমাদের কারণেই তুমি বিপদে পড়েছ। আমি তোমাকে বলছি খুলে আসলে সমস্যাটা কি। এই যে আমার ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এ আমার ছেলে। আমি যেই গোত্রের সর্দার, সেই গোত্র থেকে মাঝে মাঝেই এই গোত্রের জিনদের উপরে আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি। এরা খুবই দুষ্টু প্রকৃতির জিন, মানুষদেরকে কষ্ট দেয়, জিনদেরকেও কষ্ট দেয়। তবে এরা অতটা শক্তিশালী না, এরা নাসনাস প্রজাতির জিন। মূলত এদের গোত্রের অনেককেই বন্দী করে রাখা হয়েছে, এদেরকে হত্যাও করেছি কাউকে কাউকে। ওরা সুযোগ খুঁজেছে বহুবার আমাদের ক্ষতি করার। আমার এই ছেলেটা ওই রাত্রে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ করে এই দুইটা অবয়বকে দেখে আমার বাচ্চাটা বিড়ালের রূপ ধরে তোমার নৌকার পাটাতনের নিচে আশ্রয় নিয়েছিল, তুমি টের পাও নাই। আর
এই প্রজাতির জিনেদের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে কারো আশ্রয়ে যদি কোনো জিন থাকে, যতক্ষণ পর্যন্ত না মালিক নিজে থেকে হস্তান্তর করবে তাকে, ততক্ষণ পর্যন্ত ওরা নিজে থেকে তাকে আঘাত করতে পারে না, নিতেও পারে না। এই জন্যই মূলত তোমাকে বারবার বলছিল তোর নৌকা যেটা আছে দিয়ে দে। তুমি যদি শুধু একবার বলতা যে ঠিক আছে যা আছে নিয়ে যাও, তাহলেই কিন্তু ওরা নিয়ে নিত, কিন্তু তুমি সেটা বলো নাই। তুমি বারবার বলছো আমার নৌকায় কিছু নাই, এইগুলো বলেছ। শুধু একবার বললেই আর উপায় থাকতো না। এদিকে আমি আমার সন্তানকে খুঁজছি, আমার গোত্রের লোকেরা আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। খোঁজ নেয়ার কয়েকদিনের মাথায় জানতে পারলাম যে আমার সন্তান তোমার নৌকায় আশ্রয় নিয়েছে। পরে তাকে উদ্ধার করি। উদ্ধার করার পর শুনতে পাই যে এই টানা কয়েকদিন তোমার উপর ওরা নির্যাতন করেছে। আর আমি আমার সন্তানকে নিয়ে যখন এদিকে আসি তখনও ওরা এখানেই ছিল। এই যে দেখো ওই দুইটার কি অবস্থা। তখন রমিজ নানা স্বপ্নের মধ্যেই উনি ঘরের বাইরে বের হয়ে দেখেন ওই দুইটা অবয়বকে উঁচু করে ধরে রেখেছে আরো লম্বা দেহি বেশ কিছু অবয়ব, এবং কয়েকটা অবয়ব ওই দুইটা অবয়বকে বেশ মারধর করছে, আর ওই দুইটা অবয়ব চিৎকার চেঁচামেচি করছে। তখন ওই যে আলকেল্লা পরা ওই অবয়বটা এই রমিজ নানাকে বলেন যে তোমার আর কোনো ভয় নাই, ওরা তোমার আর কোনো ক্ষতি করবে না, আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। যেহেতু তোমার কারণে আল্লাহর রহমতে আমার সন্তান প্রাণে বেঁচেছে, তুমি কি চাও বলো। আমাদের একটা দায়িত্ব হলো তোমাকে ওরা যে ক্ষতি করেছে শারীরিকভাবে আঘাত করে, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চিকিৎসা করব। আর তুমি কিছু চাও আমাদের কাছে? রমিজ নানা বলেন না, উপকার যেহেতু বুঝে হোক না বুঝে হোক করে ফেলছি, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আমি কোনো বিনিময় চাই না, আল্লাহর কাছ থেকে বিনিময় নেব। এ কথা শোনার পর ওই জিন সর্দার খুব খুশি হন। উনি তাৎক্ষণিকভাবে 100 স্বর্ণের মুদ্রা রমিজ নানাকে দিতে চেয়েছিলেন এবং সামনেও ধরেছিলেন, কিন্তু রমিজ নানা সেটাও নিতে অস্বীকৃতি জানান। শুধু বলেছিলেন আমার জন্য দোয়া করবেন, এতটুকুই হবে। এ কথা শোনার পর ওই জিন সর্দার অনেক খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে ঠিক আছে, মাঝে মাঝে আমার ছেলে বা আমি বা আমার গোত্রের কেউ তোমার সাথে দেখা করব। এরপর রমিজ নানাকে ওই জিনেরা বেশ কিছু চিকিৎসা করেছিলেন। কিভাবে করেছিলেন এটা আসলে ওইভাবে জানা যায় না, তবে চিকিৎসা করলেও রমিজ নানার পায়ে ক্রমাগত যে আঘাতগুলো করা হয়েছিল এটা পরিপূর্ণভাবে আসলে ভালো হয় নাই। রমিজ নানা সুস্থ হয়ে গিয়েছিলেন, ঠিক আছে, উনি হাঁটার সময় একটু টেনে টেনে হাঁটতেন। এই কারণেই গ্রামের লোকজন যখন দেখলো যে গ্রামে আরো বেশ কয়েকজন রমিজ রয়েছে, তখন তাকে কিভাবে শনাক্ত করবেন, এরপর তাকে খোরা রমিজ বা রমিজ খোরা নামে অনেকে ডাকতে থাকেন। শোনা যায় যে ওই জিন সর্দার বা তার ছেলে বা তার গোত্রের অনেকেই বিভিন্ন সময় রমিজ নানার সাথে দেখা করেছিলেন। কিভাবে দেখা করেছিলেন, কি করেছিলেন এ বিষয়ে জানা যায় না, তবে রমিজ নানা তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আর্থিক সুবিধা নেন নাই। এমনকি রমিজ নানা কবিরাজিও যোগ করেছেন বিষয়টা এরকম না, তারা শুধু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসতো। রমিজ নানা 2017 সালে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমিজ নানার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, দেখুন আসলে নিজের অজান্তেই কিভাবে একটা মানুষ বিপদে পড়ে গেল, আবার তার বিপদে পড়ার মাধ্যম দিয়ে একজন নিরীহ জিন সে বেঁচে গেল। আবার এই নাসনাস প্রজাতির জিনের একটা সীমাবদ্ধতাও দেখুন, যে ওরা কোনোভাবেই এই রমিজ নানার বা মালিকের অনুমতি ছাড়া ওরা নিয়ে যেতে পারছিল না ওই বাচ্চা জিনটাকে। সে শুধু একবার যদি বলতো ঠিক আছে যা নিয়ে যা আমার নৌকায় যা আছে, তাহলে কিন্তু ওরা ওই বাচ্চা জিনটাকে নিয়ে যেতে পারত, প্রতিশোধ নিত, তাকে জিম্মি করে অন্য বন্দীদেরকে তারা মুক্ত করত, এরকম পরিকল্পনা ছিল। কিন্তু এরই মধ্যে যেহেতু বাচ্চাটিকে খুঁজে পায় তার আত্মীয় স্বজনরা, যার কারণে আল্লাহর রহমতে ওই বাচ্চা জিনটিও বেঁচে যায়। আর বাচ্চা জিনের বাবা সে যখন শুনতে পারে যে এই রমিজানের উপর নির্যাতন চলছে, সেও তাৎক্ষণিক এসে ওই জিন দুটোকে ধরে ফেলে, আর রমিজানাকেও তারা তাদের মতো করে চিকিৎসা করেছিলেন আর কি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আসলে ওই রকম ভয়ের না হয়তো, কিন্তু শিক্ষণীয় কিন্তু অনেক কিছুই আছে, যার জন্য এই ঘটনাটি প্রথমে বলেছি। এবার চলুন দ্বিতীয় ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে এই কারণে
বহুদিন পর একটি ঘটনা শোনার পর আমার নিজের কাছেই খুবই ভয় লেগেছে। ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি মূলত রবি ভাই যার কাছ থেকে সংগ্রহ করেছেন ওনার কাছ থেকে আরো একটি ঘটনা কিন্তু আমাদেরকে দিয়েছিলেন। ওনার নাম বলতে নিষেধ করেছিলেন, সেই ঘটনাতেও তার নামটা আমরা বলিনি। তিনি ইউএসএইডের একজন সার্ভেয়ার বা জরিপকারী। ওনার বাড়ি ঈশ্বরদী যে রেল স্টেশন, এই রেল স্টেশনের একদম কাছেই। উনি সার্ভের কাজে বেশ কিছু বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনাতে গিয়েছিলেন। মাওনাতে যাওয়ার পর উনি খন্দকার পাড়া নামক একটা জায়গার সন্ধান পান এবং সেখানে একটি ভয়ের ঘটনা শুনতে পেয়েছিলেন। বেশ কিছুদিন ছিলেন তো ওখানে, তো একটি ঘটনা উনি শুনতে পান। সেই ঘটনাটি মূলত রবি ভাইকে উনি দেন। এই ঘটনাটি এখন উপস্থাপন করছি। ঘটনাটির সময়কাল 1991-92 সাল এরকম হবে। ওই মাওনা ইউনিয়নের একটি গ্রামের একজন মেম্বার, বিশেষ করে খন্দকার পাড়া ওই এলাকার একজন মেম্বার, ওই মেম্বারের কয়েকজন ছেলে ছিল, যার মধ্যে এক ছেলে ছিল প্রবাসে। তো ওই ছেলেকে মেম্বার সাহেব বিয়ে করান। বিয়ে করানোর পর কিছুদিন পর ওনার ছেলে আবার প্রবাসে চলে যান। ওনার ছেলের বউ তার বাড়িতেই আছেন। তার বাড়িতে বলতে মেয়ের শ্বশুর বাড়ি আর কি, মানে মেম্বার সাহেবের বাড়িতে আছেন আর কি। একদিন পরন্ত বিকেলে কি হয় যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ওই মেম্বার সাহেবের বেটার বউয়ের সাথে মেম্বার সাহেবের স্ত্রী এবং মেম্বার সাহেবের মেয়ের, মানে ওই মেয়েটার সাথে, মানে নতুন বউয়ের শাশুড়ি আর ননদের সাথে ঝগড়াঝাটি হয় আর কি। এই বেটার বউয়ের নাম ছিল হচ্ছে হাসিনা। আমরা হাসিনা ভাবি বলে সম্বোধন করব। তো এই হাসিনা ভাবি আসলে বয়স কম ছিল, তো আবেগী। এই ঝগড়াঝাটি হওয়ার পরে আসলে উনি আবেগটাকে কন্ট্রোল করতে পারেন নাই। উনি দৌড়ে ওনার ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেন। ওই সময় ওনাদের শাশুড়ি এবং যে ননদ, ওনারা এই বিষয়টা দেখেছেন। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই যে হাঁস মুরগিগুলো যার যার খোপে তুলতে হবে, তারপরে মাঠ থেকে গরুগুলো আসছিল সেগুলো গোয়ালে তোলা লাগবে, ছাগলগুলো গোয়ালে তুলতে হবে বা ছাগলের যে ঘর সেখানে তুলতে হবে। তো এটা নিয়েও ব্যস্ত ছিলেন। হঠাৎ করে এরকম ঘরে ঢুকে দরজা জানালা লাগানোর বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার যে শাশুড়ি, মানে হাসিনা ভাবির শাশুড়ি, ওনার মনে আসে যে আচ্ছা মেয়েটা যে ঘরে ঢুকে দরজা জানালা লাগিয়ে দিল, কি করছে? তখন হাসিনা ভাবির শাশুড়ি হাসিনা ভাবির ননদকে বলেন, যা তো মা একটু দেখে আয় তো মেয়েটা কি করে, একটু বকাঝকা মনে বেশি করে ফেললাম, নতুন বউ এরকম বলাটা ঠিক হইল না, যা একটু দেখে আয়। তো হাসিনা ভাবির শাশুড়ির কথা শোনার পর হাসিনা ভাবির ননদ উনি এসে ওই দরজার পাশে একটা ছিদ্র ছিল, অনেক সময় টিনের বেড়ার কিছু কিছু জায়গায় লোহা আর ছিদ্র থাকে আর কি, অনেক সময় লোহা কেউ ওর ভিতরে গাঁথার চেষ্টা করে, এই জন্য অনেক জায়গায় আমরা ছিদ্র দেখতে পাই। তো ওই রকম একটা ছিদ্র দিয়ে তাকিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান হাসিনা ভাবি উনি গলায় দড়ি দিয়ে ঝুলছে তার খাটের উপরে। ঘরে যে আড়া থাকে না, এপাশ ওপাশ যে কাঠগুলো থাকে, ওই আড়ার সাথে উনি গলায় দড়ি দিয়ে ঝুলছে। ওনার পা তখনও নড়ছে আর জিহ্বাটা অনেকটা বেরিয়ে আসছে, চোখ বড় বড়, চুল এলোমেলো হয়ে আছে। এই দৃশ্য দেখার পর হাসিনা ভাবির ননদ তো চিৎকার দিয়ে উঠছেন এবং সবাইকে বলছেন, এই কে কোথায়, আসো তাড়াতাড়ি আসো। হাসিনা ভাবি গলায় দড়ি দিছে। এই কথা শোনার সাথে সাথে বাড়ির অন্য লোকজন আশেপাশে যারা ছিল তারা তো দৌড়ে চলে এসেছে। দৌড়ে এসে দরজার উপরে তারা ক্রমাগত আঘাত করছে দরজা ভাঙার জন্য। তো দরজা যখন ভেঙেছেন এবং সবাই হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকেছেন, ঢোকার পর ওনারা আর একটা অদ্ভুত দৃশ্য দেখেন। সকলে দেখেন যে এই হাসিনা ভাবি উনি একদম নতুন বউ যেভাবে বাসর ঘরের খাটের উপরে বসে থাকে ঠিক ওই স্টাইলে বসে আছে। আর ওই যে দড়িটা মাছ থেকে ছেঁড়া, তার মানে যে দড়িটা ছিঁড়ে গেছে আর ওই দড়িটা পাশেই পড়ে আছে। তখন ওই হাসিনা ভাবির শাশুড়ি উনি হাসিনা ভাবির ননদকে বলছেন, এই কি রে, তুই না বললি সেই গলায় দড়িটা ঝুলছে, কই এত দিব্যি খাটের উপর বসে আছে। এই কথা বলার পর হাসিনা ভাবির শাশুড়ি একটু স্নেহ সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে আদর করে দেওয়ার জন্য
এই হাসিনা ভাবির পাশে বসে মাথায় হাত দিয়ে বলছেন যে মারে এত অভিমান করতে হয় না, রাগ করে না হয় কয়েকটা কথা বলেই ফেলছি, এত রাগ করলে চলে, মন খারাপ করিস না। যখনই এই কথা বলে হাসিনা ভাবির শরীরে হাসিনা ভাবির শাশুড়ি টাচ করেছেন, সাথে সাথে হাসিনা ভাবি বানরের মতো এক লাফ দিয়ে ওই বিছানা থেকে দরজা দিয়ে বেরিয়ে একদম উঠোনের উপরে পড়েছেন। আর উঠানের চতুর্দিকে এমন জোরে দৌড়াচ্ছেন যেটা কোনো স্বাভাবিক মানুষ এত জোরে দৌড়াতে পারে না। এই দৃশ্য দেখে বাড়ির সকলে তো ভয় পেয়ে যায়। তখনও কিন্তু সন্ধ্যা লাগে নাই, মাগরিবের আজানও দেয় নাই, চারদিকে যথেষ্ট আলো রয়েছে। এদিকে বাড়ির লোকজন চিন্তা করছে কি ব্যাপার, ওর কি হলো, তাকে ধরতে যাবে। এমন সময় হাসিনা ভাবি কি করেন, উনি ওই পাশে যে মাঠ ছিল, ফসলি মাঠ, ওই দিকটাতে দৌড় দেন। তখন কিন্তু মেম্বার সাহেব বাড়িতে ছিলেন না, সঙ্গতার কারণে মেম্বার সাহেবের নাম আমরা বলছি না প্রিয় লিসেনার্স, কারণ উনি এখনো জীবিত আছেন, যদিও রানিং মেম্বার না, কিন্তু জীবিত আছেন, সুস্থ আছেন। তো মেম্বার সাহেব তখনও বাড়িতে ছিলেন না। ওইদিকে হাসিনা ভাবিটা মাঠের দিকে দৌড় দিয়েছেন, আর বাড়ির যে নারী সদস্যরা ছিল তারাও হাসিনা ভাবির পেছন পেছন দৌড়ানো শুরু করেছে। ওইদিকে যারা মাঠ থেকে গরু ছাগল নিয়ে বা কৃষিকাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন, তারা দেখছেন যে এই দৃশ্য, হাসিনা ভাবি দৌড়াচ্ছে, বাড়ির লোকজন তার পিছু পিছু দৌড়াচ্ছে। তখন তারাও হাসিনা ভাবিকে ধরার জন্য দৌড়াতে থাকেন, কেউ তার সাথে দৌড়ায় পারছে না। মাঠের একটা প্রান্তে ছিল একটা পাকড় গাছ, ওই পাকড় গাছের দিকে হাসিনা ভাবি দৌড়াচ্ছেন। এদিকে লোকজন তাকে ধরার আগেই হাসিনা ভাবি খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর ভাবে হেঁটে হেঁটেই, মানে দৌড়েই উনি গাছের একদম মাথায় উঠে যান। গাছে উঠতে হলে তো গাছ বাইতে হবে, তাই না? কিন্তু না, উনি গাছ বাইলেন না, উনি একদম দৌড়ে গাছের একদম মাথায় উঠে একটা ডালের উপর বসে পড়লেন। নিচ থেকে তাকে ডাকা হচ্ছে যে বউ নেমে আসো, নেমে আসো, কিন্তু না, হাসিনা ভাবি কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছেন। এমত অবস্থায় এই মেম্বার সাহেবকে খবর দেওয়া হয়, উনি দূরে ছিলেন না, কাছাকাছি ছিলেন। উনি খবর পাওয়ার সাথে সাথে ওই পাকড় গাছের কাছে এসে দেখেন এই অবস্থা। তখনও মাগরিবের আজান দেয়নি, কিন্তু দেবে দেবে ভাব এমন একটা সময়। উনি এটা দেখার পর বুঝতে পারলেন যে ঘটনাটা স্বাভাবিক না, আমরা তো হাসিনাকে নামাতে পারবো না, ইমাম সাহেবের কাছে যাই। তখন উনি দ্রুত ইমাম সাহেবের কাছে গেলেন, যিনি পাশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তিনটার দায়িত্বই পালন করতেন আর কি। উনি মাগরিবের আজান দেবেন এমন ভাব আর কি। এমত অবস্থায় মেম্বার সাহেব গিয়ে বলেন যে ইমাম সাহেব দ্রুত আমার সাথে আসেন, খুব সমস্যা। ইমাম সাহেব কি করলেন, আর একজনকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে উনি তাড়াতাড়ি মেম্বার সাহেবের সাথে ওই পাকড় গাছের ওখানে আসলেন। উনি আসার পর দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য, যেই দৃশ্য কেউ দেখতে পারছিল না। উনি দেখতে পান যে এই হাসিনা ভাবি একটা ডালে বসে আছে, আর তার পাশে তারই মতো অবয়ব আর একটা বসে আছে। সেইটা খুব ভয়ঙ্কর দেখতে। উনি দেখার সাথে সাথে বুঝে গিয়েছিলেন যে হাসিনা ভাবিকে খুব ভয়ঙ্কর কোনো জিনে ধরেছে। উনি তখন মেম্বার সাহেবকে বলেন যে মেম্বার সাহেব, আমি গাছে উঠছি, আমার সাথে দুইজন তাগড়া যুবককে দিয়ে দেন। তখন মেম্বার সাহেবের দুইজন ভাতিজা ছিল, বেশ শক্ত সামর্থ্য ছিল তারা। তো তারা এই ইমাম সাহেবের সাথে গাছে ওঠেন। ইমাম সাহেব ওই ডালে উঠে যখনই হাসিনা ভাবিকে টাচ করবেন, তার আগেই দেখেন ওই যে অবয়বটা, ওই অবয়বটা ইমাম সাহেবের দিকে ভয়ঙ্কর একটা দৃষ্টিতে তাকিয়ে ভ্যানিশ হয়ে গেল। আর ইমাম সাহেব যখনই হাসিনা ভাবি শরীরে টাচ করেছেন, সাথে সাথে হাসিনা ভাবি মনে হলো যে জ্ঞান হারালেন, পড়ে যেতে যাবেন, তখন ইমাম সাহেব ধরে ফেলেন। আর ওই যে দুইজন যারা উঠেছিলেন ওনারাও তো ধরে ফেলেছেন। এই হাসিনা ভাবি কিন্তু আবার বেশ স্বাস্থ্যবান মানুষ ছিলেন আর কি। এই তিনজন মানুষের পক্ষে তাকে ধরে রাখাটা কঠিন ছিল, বিশেষ করে একটা গাছের উপরে, ডালের উপরে। অনেক কষ্টে হাসিনা ভাবিকে নামানো হয়। নামানোর পর দেখা গেল হাসিনা ভাবি আসলে জীবিত নেই। ইমাম সাহেব সকলকে বললেন যে হাসিনা তো জীবিত নাই, ও আসলে মারা গেছে। এখন কিভাবে মারা গেল, কি হলো, গলায় দড়ি দিয়েই মারা গিয়েছে নাকি জিন তাকে মেরে ফেলেছে, এখনই কিছু বোঝা যাবে না। তবে বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা খুবই জটিল। এই ধরনের কেস আমি আগে কখনো দেখি নাই, বিভিন্ন সময় শুনেছি। দ্রুত ওকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করতে হবে। তখন কিন্তু মাগরিবের আজান হয়ে নামাজও হয়ে গেছে। এদিকে ইমাম সাহেব তখনও তো নামাজ পড়েন নাই। উনি বললেন যে আমি দ্রুত মসজিদে গিয়ে নামাজ পড়ে আসছি, আপনারা আয়োজন করেন। বাড়ির মহিলারা হাসিনা ভাবিকে
শেষ গোসল দেন, এদিকে দ্রুত কাফনের কাপড়ও গোছানো হয়ে যায়। হাসিনা ভাবিকে এশার নামাজের পরেই জানাজা দিয়ে বাড়ির কাছে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানে দাফন করে দেওয়া হয়। তো ওই রাত্রে সবকিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নাই। হাসিনা ভাবির যে বাড়ি, মানে ওনার যেই বাবার বাড়ি, এই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু একদম কাছাকাছি ছিল, একই গ্রামে, 3-4 বাড়ি পরে আর কি। এই জন্য তার বাড়ির লোকজনও কিন্তু ওই যে যখন গাছে উনি উঠে গেছেন তখন কিন্তু তারা চলে এসেছিলেন হইচয়ের শব্দ শুনে। এই জন্য যে দূর থেকে আত্মীয় স্বজন আসবেন, শেষ দেখা দেখবেন। আর ওনার হাজবেন্ড তখন প্রবাসে আছেন। আর ওই 91-92 সালে এইরকম মোবাইল ফোনে সরাসরি আসলে যোগাযোগ করা যেত না, তখন এই চিঠি লিখে জানাতে হতো আর কি। আরো সময় টেলিফোন থাকলেও এই গ্রামের ওই প্রেক্ষাপটে তো আসলে ওই অবস্থাতে টেলিফোন করে জানানো পসিবল ছিল না। তো ওই রাত মোটামুটি স্বাভাবিকভাবেই কেটে যায়। পরদিন সকালবেলায় বিভিন্ন লোকজন এই মেম্বার সাহেবের বাড়িতে আসতে থাকেন, এসে ডাকাডাকি করতে যায়, মেম্বার সাহেব তাড়াতাড়ি বাইরে আসেন। তখন মেম্বার সাহেব বাইরে আসেন, বলে কি হয়েছে? বলে খুবই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এই হাসিনা ভাবির কবরে তো লাশ নাই। এই কথা শোনার সাথে সাথে মেম্বার সাহেব আটকে ওঠেন, যে বলেন কি, লাশ নাই মানে? লাশ কে নিল? শিয়াল কুকুর নিয়েছে? তখন লোকজন বলে না, বিষয়টা আসলে অন্যরকম মনে হচ্ছে, আপনারা সবাই আসেন। তখন হাসিনা ভাবির পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে শ্বশুর বাড়ির, তার নিজের বাড়িতেও তো খবর চলে গেছে, তখন সবাই কবরের কাছে এসে দেখেন যে কবরটা এমন ভাবে ফাঁকা করা হয়েছে, এইটা কোনো আসলে শেয়াল কুকুরের কাজ না। ভেতরে ডেড বডি নাই। ডেড বডি কোথায় গেল? এই তো শুরু হয়ে গেল ঝামেলা। সবাই চারদিকে খুঁজতে থাকলেন, কিন্তু না, কোথাও ডেড বডি পাওয়া যায় না। একদম পরন্ত বিকেলের দিকে একজন লোক দৌড়াতে মেম্বার সাহেবের বাড়িতে আসেন, এসে বলেন যে হাসিনা ভাবিকে পাওয়া গেছে। কোথায়? ওই পাকড় গাছের উপরে। সবাই তো দৌড়ে যান, গিয়ে দেখা যায় যে হাসিনা ভাবির শরীরে ওই যে কাফনের কাপড় ওরকমই আছে, সে একটি ডালে বসে আছে। ভয়ঙ্কর তার চোখ, জিহ্বাটা প্রায় 1 হাত বের করা। এই দৃশ্য দেখার সাথে সাথে লোকজন তো খুব ভয় পেয়েছে। আর ওই লোককে যখন বলা হলো তুমি কিভাবে বুঝলা প্রথমে, তখন ওই লোকটা বললেন যে উনি যেই খেতে কাজ করছিলেন, একদম সন্ধ্যার আগ দিয়ে সূর্য যখন হেলে পড়ে, তখন এই পাকড় গাছের ছায়া, পুরোপুরি না, একটা অংশ, ছায়ার একটা অংশ তার ক্ষেতের পাশে আসে। উনি হঠাৎ করে দেখেন যে যতটুকু ছায়া এসেছে ওইখানে একটা মানুষের মতো অবয়ব ওনার কাছে মনে হয়েছে। যখন উনি ঘুরে তাকিয়েছেন তখন এই দৃশ্য দেখেন, আর তখনই মূলত দৌড়ে এসে খবর দিয়েছেন। তখন তো মাগরিবের আজান দেয় নাই, আবারও ইমাম সাহেবকে ডাকা হয়। ইমাম সাহেব এবারও এসে আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন, যেটা অন্য কেউ দেখছিল না। উনি দেখতে পান যে হাসিনা ভাবির পাশে আর একটা অবয়ব, হাসিনা ভাবির মতোই দেখতে, সে বসে আছে। ওইটার চেহারা আসলে কতটুকু ভয়ঙ্কর বা কেমন এটা বোঝা যাচ্ছে না, মানে তার চেহারা ভয়ঙ্কর এটা সত্য, কিন্তু কেমন ভয়ঙ্কর এটা ওইরকম বর্ণনা উনি দেন নাই, খালি বলছেন যে খুব ভয়ঙ্কর সেটা, আর দেখতে হাসিনা ভাবির মতোই। ইমাম সাহেব এবারও এসে উনি গাছে ওঠা শুরু করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, ইমাম সাহেব ওই অন্য অবয়বটাকে দেখছিলেন, অন্য কেউ কিন্তু এটা দেখতে পাচ্ছিল না। ইমাম সাহেবের সাথে আবার সেই মেম্বার সাহেবের 2জন ভাতিজা ওঠেন। ওঠার পর যখনই ইমাম সাহেব ওই ডালে হাসিনা ভাবির ডেড বডির কাছে গিয়েছেন, তখনই অন্য যে অবয়বটা ওটা ভ্যানিশ হয়ে যায়। আর যখনই ওই ডেড বডির গায়ে ইমাম সাহেব টাচ করেছেন, সাথে সাথে ওই ডেড বডিটা নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। ইমাম সাহেব ধরে ফেলেন, আর সাথে থাকা অন্য 2জনও ধরে ফেলেন। অনেক কষ্টে আবার সেটাকে নিচে নামানো হয়। ইমাম সাহেব বলেন দেরি করা যাবে না, এটাকে পুনরায় গোসল দিতে হবে, পুনরায় গোসল দিয়ে আর একটা কাফনের কাপড় পরাতে হবে, আবার জানাজা করাতে হবে, ওই কবরেই দাফন করতে হবে। আর এই যে কাফনের কাপড়টা, এটাও ওই কবরেই আবার দিয়ে দিতে হবে। সেই অনুযায়ী খুব দ্রুততার সাথে সেটা করা হয়। এশার আজানের আগেই এই কাজটি সম্পন্ন করা হয়, মানে এত দ্রুত করা হয়েছিল আর কি। ইমাম সাহেব বলেন যে আসলে বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে, ও মারা যাওয়ার পর কিভাবে কবর থেকে বের হয়ে আসলো। সাধারণত জিনেরা কোনো লাশের মধ্যে ঢুকতে পারে না, কবর থেকে
লাশ বেরও করে আনতে পারে না সহজে। খুব শক্তিশালী জিন হলেও এটা যে পারবে এটাও বলা যায় না। নিশ্চয়ই এমন কোন জটিল সমস্যা হয়েছে যেটা বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা কি? ইমাম সাহেব তো আসলে বুঝতে পারছিলেন না, উনি খুব চিন্তিত। এদিকে উনি মেম্বার সাহেবকে বলে দেন যে আশা করছি সমস্যা হবে না, তারপরও আপনারা সবাই সাবধানে থাকবেন। এই বলে উনি চলে যান। তো ওই রাত্রে সবাই তো ঘুমিয়ে পড়েছেন। রাত আনুমানিক 3টা কি 3:30। এই যে মেম্বার সাহেব উনি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। ওনাদের বাড়ি বেশ সুন্দর হলেও ওয়াশরুমটা বাড়ির বাউন্ডারির মধ্যেই, চতুর্দিকে বাউন্ডারি করা আছে, ওর ভেতরেই ওয়াশরুমটা, কলপারের একটা সাইডে ওয়াশরুম। তো উনি ওই দিকটাতে যাচ্ছেন, হঠাৎ করে সাদা কোনো কিছুর দিকে ওনার নজর চলে যায়। উনি দেখেন ওনার বাড়ির যে গেট, এই গেটটা কিন্তু পাকা করা, আর গেটের ঠিক উপরের অংশে বেশ চওড়া একটা জায়গা রয়েছে, ঢালাই করা জায়গা। ওখানে অনায়াসে একটা মানুষ উঠে বসে থাকতে পারে, শুয়ে থাকতে পারে। উনি খেয়াল করলেন যে ওই জায়গাটাতে সাদা কাফনে মোড়ানো একটা অবয়ব বসে আছে পা ঝুলিয়ে, আর সেটা আর কেউ না, এটা সেই হাসিনা ভাবি। মেম্বার সাহেবকে দেখার সাথে সাথে ওই অবয়বটা খিলখিল করে হেসে ওঠে, আর মেম্বার সাহেবকে বলে, একে তো আমি ছাড়বো না, একে আমি নিয়েই যাব। এই বলে আবার হি 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 করে হেসে একটা লাফ দিয়ে অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। মেম্বার সাহেব তো এটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়, তারাও বাইরে বের হয়ে আসলে পারে। কি হয়েছে জিজ্ঞেস যখন করেছে, তখন মেম্বার সাহেব বলেন যে আমি এই জিনিস দেখেছি। তখন সবাই বলে যে আরে তুমি ভুল টুল দেখেছো, আসলে এটা নিয়ে খুব টানা কয়েকদিন ঝামেলা যাচ্ছে, আসো শুয়ে পড়ো। তো উনি শুয়ে পড়েছেন। সকালবেলা বেশ কিছু লোকজন আবার চলে আসছে মেম্বার সাহেবের বাড়িতে, এসে ডাকাডাকি করছে, কি হয়েছে কি হয়েছে। তারা জানান যে এই হাসিনা ভাবির কবর খোঁড়া, ভিতরে ডেড বডি নাই। এই তো সবাই খুব চিন্তিত হয়ে পড়েন, আবার খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কোথাও পাওয়া যায় না। সেই পাকড় গাছের কাছে যাওয়া হয়, পাওয়া যায় না। আশা করা হয়েছিল সন্ধ্যার দিকে পাওয়া যাবে, না সেটাও পাওয়া যায় না। এবার আর পাওয়াই যাচ্ছে না। ইমাম সাহেবকে আবারও খবর দেওয়া হয়। ইমাম সাহেব খুব চিন্তিত হয়ে পড়েন যে কি করা যায় কি করা যায়। ইমাম সাহেব এই মেম্বার সাহেবকে বলেন যে মেম্বার সাহেব, আমি আগামীকাল আমার ওস্তাদের কাছে যাব, তাকে নিয়ে আসবো। উনি এই বিষয়ে বিভিন্ন সময় কিছু কিছু সমাধান করেছিলেন এই ধরনের। ওনার ওস্তাদ আবার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার কোন একটা গ্রামে থাকেন আর কি। উনি বলেছেন যে ফজরের পরপরই চলে যাবেন, আর জোহরের আগেই তাকে নিয়ে চলে আসার চেষ্টা করবেন, এটা বলেছিলেন। উনি তো এটা বলেছেন, উনি এটা বলে চলে যান। ফজরের নামাজ পড়ে উনি যাবেন আর কি সেই ওস্তাদের কাছে। ওই রাত্রে ঘটে আরো একটি ঘটনা। ওই যে হাসিনা ভাবির যিনি ননদ, উনি আবার একটা রুমে আলাদা ঘুমাতেন, তখনও তার বিয়ে হয় নাই। গভীর রাত্রে হঠাৎ করে ওরে বাবারে মারে, আমারে মেরে ফেললো রে, গলা টিপে মেরে ফেললো রে, এইরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। অন্য পাশের রুম থেকে লোকজন চলে আসছে, দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে। উনিও দ্রুত গিয়ে দরজা খুলে দিয়েছেন। কি হয়েছে কি হয়েছে, বলে যে হাসিনা ভাবি আসছিল, সাদা কাফনের কাপড় পরা, আমার গলা চিপে ধরেছে। এইটা শোনার সাথে সাথে পরিবারের সদস্যদের মুখ ফ্যাকাশে হয়ে যায় ভয়ে। আবার কি শুরু হয়ে গেল, আবার কি হলো, এই সমস্যার সমাধান করব কিভাবে। সারাটা রাত ওনারা কেউ ঘুমাতে পারেন নাই, আল্লাহ আল্লাহ করতে করতে জিকির করতে করতে পার করেছেন। সকাল হলে ওনারা কিছুটা ঘুমিয়েছেন। এদিকে সকাল হলে মানে ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেব চলে গেছেন ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার সেই গ্রামে। গিয়ে উনি জোহরের আগে ওনার ওস্তাদকে নিয়ে আসছেন। ওনার ওস্তাদের বেশ বয়স হয়ে গিয়েছিল। তো উনি আসার পর প্রথমে মেম্বার সাহেবের বাড়িতে আসেন, বাড়ির চতুর্দিকে কয়েকটা চক্কর দেন ওই ইমাম সাহেবের সাথেই। চক্কর দিয়ে মেম্বার সাহেব সহ অন্যান্য লোকদেরকে বলেন যে না, এই বাড়িতে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবং বুঝতেও পারছি না। আসলে ব্যাপারটা খুব জটিল, বিষয়টা আমাদের সবাইকে বেশ ভোগাবে বলে মনে হচ্ছে। আপনারা চিন্তা করেন না, সন্ধ্যার পর আমি এই বিষয়টা বোঝার চেষ্টা করব। সন্ধ্যার পর উনি একাই একটা রুমে বসেন এবং উনি বলে দেন যে আমি না ডাকা পর্যন্ত কেউ আমাকে ডাকাডাকি করবেন না। আমি আমার পরিচিত কিছু জিনদের কাছ থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করব।
উনি সন্ধ্যার পর একাকী কিছুটা সময় বসেন, মোটামুটি ঘন্টাখানেক বসেন। এরপর সবাইকে ডাকেন। মেম্বার সাহেব সহ আরো অনেকে আসেন, ওখানে ইমাম সাহেবও আসেন। তখন ওই ওস্তাদ যিনি, উনি বলেন যে বিষয়টা আসলেই খুব জটিল, এইটা এই মুহূর্তে বিস্তারিতভাবে বলতে পারবো না, তবে রুকিয়া শুরু করতে হবে। এশার নামাজের পর আমরা রুকিয়া শুরু করব, আর এই সময়ে আপনারা কেউ ঘর থেকে বাইরে বের হবেন না। ঘরের মধ্যে থেকে আপনারা আপনাদের মতো করে দোয়া দুরুদ যে যেটা জানেন সেটা পড়তে থাকবেন, কিন্তু ঘর থেকে বের হবেন না। আর যেই ঘরে রুকিয়া করা হবে সেই ঘরে ইমাম সাহেব, তারপর ওনার উস্তাদ, মেম্বার সাহেব এবং শক্ত সমর্থক 2-3 জন পুরুষ মানুষ। তখন এই 2-3 জন পুরুষ মানুষ কে আসবে? এই ইমাম সাহেব, এই যে মেম্বার সাহেবের 2 ভাতিজা, যারা ওই যে গাছে উঠেছিল 2বার, তারাই থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এশার নামাজের পর হুজুর বসেন রুকিয়া করতে। হুজুর বেশ কিছুক্ষণ রুকিয়া সংক্রান্ত যে আমল এগুলো করছেন, কিন্তু না, কোনো কাজ হচ্ছে না। উনি আবারও চেষ্টা শুরু করতে থাকেন। এরপর হঠাৎ করে মনে হচ্ছে প্রচন্ড জোরে কেউ গোঙাতে গোঙাতে আসছে, হু হু এরকম শব্দ করতে করতে। আর ওই সময় মনে হচ্ছে বাড়ির আশেপাশে গাছ গাছালি যেগুলো আছে সব ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আর বাড়ির যে নারী সদস্যরা, ওনারা আসলে আমল করবেন কি, এই ধরনের শব্দ, এরকম গোঙানির আওয়াজ যখন শুনেছেন আর এই ধরনের গাছপালার শব্দ শুনেছেন, তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। ইমাম সাহেব সহ, ওস্তাদ সহ আরো কয়েকজন তো অন্ধকার ঘরের মধ্যে বসে আছেন। সবাই তো খুব আতঙ্কিত, কিন্তু ওস্তাদ ছাড়া, কারণ উনি এই ধরনের বিভিন্ন কেস একটা সময় সলভ করেছিলেন, খুব বেশি না, কয়েকটা মাত্র। এজন্য উনি জানেন যে এটা কিভাবে করতে হবে। হঠাৎ করে ঘরের মধ্যে মনে হলো ধপাস করে একটা শব্দ হলো, আর গোঙানির আওয়াজ, হো হো করে এরকম গোঙানির আওয়াজ, আর ঘরটা মাংস পচা গন্ধে ভরে গেল। তখন বজ্র কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠল, হে হুজুর, আমাকে ডাকছিস কেন? তখন হুজুর বলেন, তুই এই মেয়েটাকে কেন নিয়ে গেলি? এই মেয়েটাকে দিয়ে যা, আর এখান থেকে ভাগ। তোর বয়স কম, তোর কোনো ক্ষতি আপাতত আমি করতে চাচ্ছি না, কিন্তু এখন যদি কথা না শুনিস তাহলে কিন্তু তোর পরিণতি খারাপ। এই কথা শোনার পর কোনো রিপ্লাই আসে না, মানে কোনো উত্তর আসে না। তখন ওস্তাদজি বুঝতে পারলেন যে এই জিনিসটা এখান থেকে চলে গেছে। ওস্তাদজি চিন্তা করলেন যে এই জিনিসটা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই। বিষয়টাতে উনি বেশ অবাকও হলেন, আতঙ্কিত হলেন, এই ভেবে যে এই জিনিসটা এভাবে চলে যাওয়ার কথা না। এরপর উনি এই যে যারা উপস্থিত ছিলেন সকলকে বললেন যে আপনারা ভরসা রাখুন আল্লাহর উপরে, ভয় পাবেন না, আমি আপনাদের কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা এখন রুম থেকে একটু বাইরে যান। সকলে মিলে রুমের বাইরে আসে। তখন হুজুর উনার অনুগত জিনদের সাথে কিছু সলা পরামর্শ করেন, জিনেরা কিছু পরামর্শ দেয়। এরপর ওই ওস্তাদজি সবাইকে আবার ঘরের ভিতরে আসতে বলেন। সবাই আসার পর হুজুর আবার রুকিয়া শুরু করেন। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমল করেছেন। এর মধ্যে আবার সেই গোঙানির আওয়াজ, হু হু করে গোঙানির আওয়াজ শুরু হয়ে গিয়েছে। আবারও গাছপালা মনে হচ্ছে ভেঙে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার ধপাস করে শব্দ হলো ঘরের মধ্যে, আর মাংস পচা গন্ধে ঘরটা ভরে গেল। এবার হুজুর বলে উঠলেন যে তোকে আর সুযোগ দেয়া যাচ্ছে না রে, এই তোরা যারা আছিস আচ্ছা মতো পিটা এটাকে। এরপরে চাবুক দিয়ে পিটালে যেরকম সপাং সপাং আওয়াজ আসে, এইরকম সপাং সপাং আওয়াজ আসা শুরু হলো। আর প্রচন্ড জোরে চিৎকার, এমন জোরে চিৎকার, ওই চিৎকারে ওই যে মেম্বার সাহেবের 2 জন ভাতিজা ছিলেন, এর একজন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছেন। মনে হচ্ছে তাদের ঘর ধস্তা ধস্তি হচ্ছে, ঘরের মধ্যে দুমড়ে মুচড়ে যাচ্ছে সবকিছু, আর প্রচন্ড জোরে চিৎকার। মোটামুটি 10 মিনিট এইরকম মারপিট চলতে থাকে। একটা পর্যায়ে সব কিছু ঠান্ডা হয়ে যায়, একদম শুনশান নীরবতা।
তখন ওস্তাদজি বলেন, এইবার আপনারা আলো জ্বালাতে পারেন। ঘরে যখন আলো জ্বালানো হয়, সবাই একটা দৃশ্য দেখেন। ঘরের একটা কোণে হাসিনা ভাবির ডেড বডি কাফনে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে, আর ওনার শরীরে কিছু কিছু জায়গায় রক্তের ছোপ ছোপ লেগে আছে। মানে হচ্ছে যেই জায়গাতে আঘাত করা হয়েছিল সেই জায়গাগুলো ওরকম হয়ে গেছে। ইমাম সাহেব বললেন যে উস্তাদজি এখন কি করণীয়? তখন উস্তাদজি বললেন, করণীয় এখন একটাই, আবার তাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে নতুন কাফনের কাপড় পরিয়ে দাফন করতে হবে, ইনশাল্লাহ এবার আর কোনো সমস্যা নাই। এরপর দ্রুততম সময়ের মধ্যে সেটাই করা হলো, হাসিনা ভাবিকে দাফন করা হলো। তারপর ওস্তাদজি বলেন, আলহামদুলিল্লাহ বিপদ কেটে গেছে। এইবার শোনেন যে এই ঘটনাটা কেন ঘটেছে। সবাই তো আসলে চিন্তিত ছিল, কেন এমনটা হলো, এটা তো জানতে সবাই খুব আগ্রহী। তখন হুজুর বললেন যে এই হাসিনা যখন রাগ করে গলায় দড়ি নেয়, যখন সে গলায় দড়ি নিয়ে ছটফট করছিল, ওই সময় সিলাত শ্রেণীর একটা জিন, যার বয়স কম কিন্তু তন্ত্রবিদ্যা সে শিখছিল, সে এই দিক দিয়ে যাচ্ছিল। সে যখনই দেখলো যে এই সময়ে, এই সন্ধ্যার আগ দিয়ে একটা মেয়ে গলায় ফাঁস নিয়েছে, তখনও জান বের হয় নাই, সে তখন কি করলো, সাথে সাথে হাসিনার শরীরের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়ার সাথে সাথে ওই দড়িটা ছিঁড়ে পড়ে যায়, আর তখনই এই সিলাত জিনটাই হাসিনাকে মেরে ফেলে। হাসিনা মূলত ওই সময় মারা গিয়েছিল। এরপর এই দেহের উপর তার নিয়ন্ত্রণ সে প্রতিষ্ঠা করে। যতবারই তাকে কবর দেওয়া হয়েছে ততবারই এই সিলাত জিনটা তাকে বের করে নিয়ে আসে, কারণ হচ্ছে সে ওই দেহের মধ্যেই ছিল। মৃত দেহের উপর নিয়ন্ত্রণ করতে পারে এই সিলাত শ্রেণীর জিন, কিন্তু সবাই না, মুষ্টিমেয় কিছু, তার মধ্যে এইটা একটা। এর বয়স কম, তারপরেও সে যথেষ্ট তন্ত্রবিদ্যায় শক্তিশালী হয়েছে। যখন আমার জিনেরা এই খবরগুলো দিল, তখন তাকে প্রথমে হাজির করলাম। ওই অবস্থাতেও সে হাসিনার শরীর নিয়ে হাজির হয়েছিল, কিন্তু সে আবার চলে যায়। এরপর আমার জিনেরা পরামর্শ দিল আবার রুকিয়া শুরু করেন। এইবার ও আসলে ওকে আর বের হতে দেয়া হবে না। মূলত ও একা আসে নাই, ওই সিলাত শ্রেণীর জিনদের বিশাল একটা বাহিনী নিয়ে সে এসেছিল। কিন্তু এই আমার সাথে থাকা যে জিনেরা, এদের যে যোদ্ধা প্রকৃতির যে জিনেরা, এরা সুসজ্জিত হয়ে এসেছিল। আচমকা ওই সমস্ত জিনদের উপর তারা আক্রমণ করলে ওরা ওখান থেকে ভেগে যায়। ভেগে যাওয়ার পর ওকে চতুর্দিক থেকে আটকে ফেলা হয়, আর তারপর ওকে হাসিনার শরীর থেকে বের করে ফেলা হয়। এই বের করে ফেলার প্রক্রিয়াটাও কিন্তু বেশ কঠিন, কারণ হচ্ছে মৃতদেহের মধ্যে জিনেরা প্রবেশ করলে আটকে যেতে পারে, ভালো জিনেরা বিশেষ করে, এবং আটকে যায় আর বেরোতে পারে না। যার কারণে অন্য জিনদেরকে এখানে প্রবেশ করতে দেয়া যাচ্ছিল না, ওরা প্রবেশ করতে পারছিলও না, যতক্ষণ পর্যন্ত ওই সিলাত নিজে থেকে বের না হয়। তখন ওর উপর, বিশেষ করে হাসিনার মৃতদেহের উপরে প্রচন্ড আঘাত করা হয়, যার ফলশ্রুতিতে এই সিলাত জিনটি ওই দেহ ছেড়ে বের হতে বাধ্য হয়। যখনই সে বের হয়েছে, তখনই আমার জিনেরা ওকে পাকড়াও করে ফেলেছে। এখন ও পাকড়াও অবস্থাতে আছে। ওর সর্দারদের সাথে কথা বলে, ওর পরিবারের সাথে কথা বলে ওকে হস্তান্তর করা হবে। আর হাসিনার শরীরের উপরে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নাই, এটা হুজুর বলেন। হুজুর এটাও বলে দেন যে এই ভর সন্ধ্যায় এই ধরনের কোনো আত্মহত্যার ঘটনা ঘটলে তখন এই সিলাত শ্রেণীর জিনেরা, তারা, বা শুধু সন্ধ্যায় না, বিভিন্ন সময়ে আত্মহত্যার ঘটনা ঘটলে এই শ্রেণীর জিনেরা ওই দেহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তারা মূলত এটা তন্ত্রবিদ্যার জন্য এই দেহগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। হুজুর এই বিষয়গুলো জানান সবাইকে। সবাই আসলে খুব অবাক হয়েছিলেন। এই দৃশ্য দেখার বহু লোক কিন্তু এখনো জীবিত আছেন ওই খন্দকার পাড়া এলাকায়। যাক, আল্লাহর রহমতে এই সমস্যার হয় নাই। হাসিনা ভাবির কবরটা এখনো ওরকমই আছে, এরপরে আর কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ।